Hello everyone, welcome to Youth Career Hub. সকল 11 সেমিস্টার 1 স্টুডেন্টদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি ইউথ ক্যারিয়ার হাবে। তো এই ভিডিওটা হলো তোমাদের সেমিস্টার 1 এর যে কম্পিউটারের যে তিনটে ইউনিট রয়েছে, কম্পিউটার সিস্টেম এন্ড অর্গানাইজেশন, দেন প্রোগ্রামিং ফান্ডামেন্টালস এন্ড ডেটা ভিজুয়ালাইজেশন উইথ স্প্রেডশিট, এই তিনটে টপিকের ওপর আমরা কিন্তু ওয়ান শট ভিডিও প্রোভাইড করব। তো ওয়ান শট ভিডিওটা আজকে যেটা রয়েছে সেটা হলো কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের উপরে। ওকে, তো আমি হলাম সৌদীপ স্যার, সিনিয়র একাডেমিক্স ফ্যাকাল্টি মেম্বার অফ ইউথ ক্যারিয়ার হাব। তো আমি তোমাদেরকে নেক্সট তিনটে যে ওয়ান শট ক্লাস হবে, আজকে একটা, নেক্সট একদিন 3 দিনের মধ্যে কিন্তু আমরা পুরো জিনিসটাকে রিভিশন করাবো, কারণ তোমাদের এক্সাম সামনে চলে এসেছে। তো এখন ওয়ান শট ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু তোমরা যে পড়াটা করেছো সেটাকে কিন্তু ইজিলি রিভিশন করে নিতে পারবে, কারণ আমি প্রত্যেকটা টপিককে ওয়ান বাই ওয়ান বলবো। এখান থেকে তোমরা নোটসও কালেক্ট করতে পারবে। আমি যে পিপিটি নিয়েছি সেখানে প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলা আছে, সেখান থেকে তোমরা সেই জিনিসগুলোকে নোটস হিসেবেও কাজে লাগাতে পারবে। অ্যান্ড অনেক কোশ্চেন অ্যান্সারসও রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে গেলে তোমাদের এক্সামে অনেক বেশি হেল্প হবে। এবং প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবে, যাতে নেক্সট ক্লাসেস গুলো তোমরা ইজিলি নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পেরে যাও। এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে কে কোথা থেকে দেখছো, কার কি স্কুল আছে, কেমন লাগছে ক্লাসেস। তাহলে কিন্তু এই ওয়ান শট ভিডিওর পরে আমরা কিন্তু লাস্টে একটা সাজেশন সিরিজের ওপরে কিন্তু ক্লাস করাবো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশন ওপরে সাজেস্টিভ কিছু কোশ্চেন অ্যান্সার আমরা কিন্তু সলভ করব। ওকে, তো কোনো দেরি না করে চলো আমরা কিন্তু আজকের ক্লাস স্টার্ট করি, যেটা হলো আমাদের কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের ওপরে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, চারটে পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পার্ট 1 এ কি আছে? বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। পার্ট 2 তে রয়েছে কনসেপ্ট অফ সফটওয়্যার, পার্ট 3 তে রয়েছে নাম্বার সিস্টেম, পার্ট 4 এ রয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ইজিলি ভালো করে রিভিশন করব। আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচকে খুব মজা করে পড়াই। কিছু আমার সুপার এক্সাম্পলস থাকে, যেটা তোমরা পরে তোমরা যারা ভবিষ্যতে আমাদের ইউথ ক্যারিয়ার হবে আসবে, বিষিয়ে নিয়ে এগাবে, তখন তারা জানতে পারবে আমার ক্লাসেসে কিন্তু ভরপুর সুপার এক্সাম্পল থাকে। এমনকি তোমরাও আমাদের সাথে ক্লাস করতে পারবে, আমার ক্লাস করতে পারবে, বিকজ আমরা কিন্তু সেমিস্টার 2 ব্যাচ লঞ্চ করতে চলেছি। তো আমার ক্লাসে থাকে ভরপুর সুপার এক্সাম্পল। সুপার এক্সাম্পল কি করে? তোমাদের ক্রিটিক্যাল যে কনসেপ্ট গুলো সেগুলো কিন্তু ইজিলি বুঝতে সাহায্য করবে। অ্যান্ড আমার ক্লাসে কিন্তু প্রত্যেকটা ক্রিটিক্যাল টপিকের মেমো রেডি করা থাকে। তো চলো ক্লাস স্টার্ট করা যাক। তো কি রয়েছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন আর ক্লাসিফিকেশন অফ কম্পিউটারের মধ্যে আমরা দেখে নেব। চলো বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের কি রয়েছে? সিপিইউ, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, ইউনিটস অফ মেমোরি অ্যান্ড আইও ডিভাইসেস অলসো। অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স এ রয়েছে সুপার, মেইনফ্রেম, মিনি অ্যান্ড পিসি। ওকে, তো চলো আমরা ক্লাস স্টার্ট করি। তো ফার্স্টেই হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো হোয়াট ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? নোন অ্যাজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার, মানে কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে পরিচিত হলো আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমরা সমস্ত কিছু ইনস্ট্রাকশন এবং কন্ট্রোল অপারেশন গুলো কাজ করে থাকি, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন সমস্ত ওই যে কার্যক্রম নিয়ন্ত্রণ করি, যেটা বাংলায় লেখা আছে একদম পারফেক্টলি তাই। সিপিইউ এর দ্বারাই কিন্তু আমরা সমস্ত কাজ বেসিক্যালি করে থাকি। তো কনসিস্ট অফ কি কনসিস্ট করে সিপিইউ, কি অংশ রয়েছে সিপিইউ? অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিটস, রেজিস্টার। এই যে এএলইউ, সিইউ, সিপিইউ, প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু আমাদেরকে ভালো করে রেডি করতে হবে, বিকজ তোমাদের সেম ওয়ান কিন্তু এমসিকিউ বেসড এক্সাম। ওকে, তো ভালো করে মন দিয়ে কিন্তু আমাদেরকে এইগুলো কিন্তু দেখতে হবে। তো পারফর্মস কি বলছে? অ্যারিথমেটিক লজিক ইউনিটে কি হয়? পারফর্মস অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশন, মানে গাণিতিক, মানে অঙ্ক জাতীয় যে জিনিসগুলো, গাণিতিক বা যৌক্তিক অপারেশন যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের দ্বারা আমরা সম্পন্ন করে থাকি। কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোল ইউনিট হচ্ছে কিন্তু আমাদের যে ডেটা বা ইনস্ট্রাকশন গুলোর যে প্রবাহ বা ফ্লো, সেটাকে ও কি করে? কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে। ওকে,
রেজিস্টার কি করে, স্মল এবং হাই স্পিড স্টোরেজ ইউনিট। এখানে কি হয়, দ্রুত গতির সাথে আমরা বিভিন্ন কাজকে, ছোট ছোট কাজ, তাৎক্ষণিক তথ্য রেখে কাজ এগোতে পারি, কাজ করতে পারি। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমাদের বোঝা হয়ে গেছে। দেন আসি প্রাইমারি মেমোরি। হোয়াট ইজ প্রাইমারি মেমোরি? ইউজ টু স্টোর ডেটা এন্ড ইনস্ট্রাকশন টেম্পোরারিলি। ঠিক আছে, র্যাম, রম, ক্যাচে মেমোরি, এই তিনটে জিনিস সম্পর্কে আমরা জানবো। র্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু মনে রাখতে হবে, আমি আগেই বলেছি। এটা কি হয়? ভোলাটাইল মেমোরি আর স্টোর প্রোগ্রামস আর ডেটা কারেন্টলি ইন ইউজ। মানে কি ভোলাটাইল মেমোরি? আর এটা কি হয়, আমরা কি জন্য র্যাম ইউজ করি? এই যে ব্যবহৃত প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণ করে। মানে কি, কোনো একটা প্রোগ্রাম বা ডেটার উপরে আমরা যখন সেই নির্দিষ্ট টাইমে কাজ করছি, তখন সেটা র্যামের মধ্যে থাকে। তাতে কি হয়, আমরা খুব ভালোভাবে কাজটা খুব এফিসিয়েন্টলি করতে পারি। ঠিক আছে, ভোলাটাইল মেমোরি কেন না, যখন আমাদের কারেন্ট চলে যায়, বা ধরো আমরা ল্যাপটপ বন্ধ করে দিই বা সিস্টেম বন্ধ করে দিই, তখন কিন্তু অটোমেটিক্যালি ডেটাটা ইরেজ হয়ে যায়। বাট রম কি হয়? রমে হচ্ছে আমাদের টোটাল যে স্টোরেজ, সবকিছু যেগুলো আমরা করলাম, যেগুলো সেভ করে রাখলাম, সেগুলো আমাদের রমে থাকে। রিড অনলি মেমোরি, যেখানে কিন্তু আমরা জাস্ট জিনিসগুলোকে স্টোর করে রাখি। স্টোর পার্মানেন্ট ইনস্ট্রাকশন লাইক দ্য বুটিং প্রসেস। ঠিক আছে, আমরা স্থায়ীভাবে সংরক্ষণ করি ওখানে। বাহ, এই তো যত্ন করে গুছিয়ে রাখলাম, কিন্তু সেখান থেকে কিন্তু ইরেজ হয় না। নন ভোলাটাইল মেমোরি মাথায় রাখতে হবে। তাহলে র্যাম হলো ভোলাটাইল, আর রম হলো নন ভোলাটাইল। দেন ক্যাচে মেমোরি। ক্যাচে মেমোরি কি? হাই স্পিড মেমোরি লোকেটেড বিটুইন র্যাম এন্ড সিপিইউ। র্যাম এন্ড সিপিইউর মধ্যে হচ্ছে আমাদের মিডিলে থাকে হচ্ছে ক্যাচে মেমোরি। ও কি করে? স্টোর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটা টু স্পিড আপ প্রসেসিং। মানে ব্যবহৃত যে তথ্য সংরক্ষণ, আমরা যেটা বলছিলাম, আমরা যে তথ্যের উপরে কাজ করি, সেটার কাজটা কিন্তু আমাদের ক্যাচে মেমোরিতে হয়। তাই জন্য খুব উচ্চ গতি বা খুব ফুল স্পিডে, হাই স্পিডে কিন্তু আমাদের কাজগুলো হয়ে থাকে। আশা করছি প্রাইমারি মেমোরি প্রত্যেকের ক্লিয়ার। দেন মুভ টু দ্য সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস বলতে কি বোঝাচ্ছে? এই দেখো এক্সাম্পলস রয়েছে, হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, এইচডিডি, এসএসডি, সিডি ডিভিডি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড। এই উদাহরণ কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এরকম কোশ্চেন তোমাদের আসতেই পারে। চুজ দ্য সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। তো তোমাকে 3-4টে অপশন দিল, যার মধ্যে এগুলো একটা থাকলো, তোমাকে কারেক্ট অ্যান্সারে রাইট দিতে হলো। তো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কি? নন ভোলাটাইল মেমোরি ফর লং টার্ম ডেটা স্টোরেজ। বুঝতে পারলাম? ক্লিয়ার প্রত্যেকের? আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। তো দেন কি বলছি, এই দেখো আমি একটা তোমাদেরকে বললাম মিম। মিম কিন্তু আমাদের কিন্তু থাকছেই। দেখো, তাহলে প্রাইমারি মেমোরি এন্ড সেকেন্ডারি মেমোরি হচ্ছে ভেরি ক্লোজ টু ইচ আদার। ঠিক আছে, ভেরি ক্লোজ টু ইচ আদার। প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। রেজিস্টার কিন্তু দূর থেকে বসে ও কিন্তু ব্যাপারটা দেখে এরা কি করছে, কারণ রেজিস্টার কিন্তু এখানে প্রপারলি আলাদা থাকে। এবং রেজিস্টারে কি হয়, আমরা যে যে কাজগুলোকে স্পিডে করতে চাই, তো রেজিস্টারের দ্বারা আমরা সেই কাজগুলোকে সম্পন্ন করি, যেগুলো নিয়ে আমরা মানে ইনস্ট্যান্ট কাজ করছি, সেই জিনিসগুলো। বোঝাতে পারলাম? প্রত্যেকের আশা করছি ক্লিয়ার। তো নেক্সট দেখো, ইনপুট আউটপুট ডিভাইসেস। এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। ইনপুট ডিভাইসেস মানে যেটার দ্বারা আমরা কিন্তু ইউজ টু এন্টার ডেটা ইনটু দ্য কম্পিউটার, মানে তথ্য প্রবেশ করানোর জন্য। কি কি দিয়ে? কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, এটসেট্রা। আউটপুট ডিভাইস মানে হচ্ছে আমরা আউটপুট প্রোভাইড করি, ডিসপ্লে করি ডেটাকে ফ্রম কম্পিউটার, যেগুলো হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার। ওকে, তাহলে ইনপুট ডিভাইস এন্ড আউটপুট ডিভাইস আমাদের হয়ে গেল। নেক্সট হলো ইউনিটস অফ মেমোরি। নেক্সট হলো ইউনিটস অফ মেমোরি। এখানে দেখো আমি একটা পুরো ইউনিটস এবং তাদের যে কত করে জায়গা নেয়, কতটা ক্যাপাসিটি, আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, যেটা তোমরা নোটস হিসেবে ব্যবহার করতে হবে, যেটা তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। ইউনিটস অফ মেমোরির মধ্যে দেখো রয়েছে বিট, যেটা স্মলেস্ট ইউনিট, নিবল 4 বিটস, বাইট 8 বিটস, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, সমস্ত কিছু রয়েছে। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে যেতে হবে ফর কি এমসিকিউ এক্সাম সেমিস্টার 1। তো তোমাদের এগুলো কিন্তু হেল্প করবে। এখান থেকে আমি ওই জন্যই বললাম তোমরা কিন্তু তোমাদের নোটস ইজিলি বানাতে পারবে। ওকে, দেন চলে আসো ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। তো ক্লাসিফিকেশন অফ কম্পিউটারের মধ্যে কি কি রয়েছে দেখো। সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি বলছে? এক্সট্রিমলি পাওয়ারফুল। সুপার কম্পিউটার খুব পাওয়ারফুল হয়, ইউজ ফর কমপ্লিট সায়েন্টিফিক কম্পিউটেশন, মানে জটিল বৈজ্ঞানিক হিসাবের জন্য আমরা এই জিনিসগুলোকে ব্যবহৃত করে থাকি। এই সব জায়গা থেকে এই যে সুপার কম্পিউটার, এই যে এক্সাম্পল দেখো দেওয়া আছে,
তো এই সব জায়গা থেকে কি কি কোশ্চেন পড়ে সেই টাইপেরই কিন্তু পয়েন্ট আমি দিয়ে রেখেছি। সুপার কম্পিউটার কিরকম, এক্সট্রিমলি পাওয়ারফুল, কি কাজ করে, এক্সাম্পল কি, এর ওপরে বেস্ট করেই কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে। আমি প্রথম থেকে বলছি প্রত্যেকটা জিনিস পিপিটি থেকে তোমরা গো থ্রু করলে এখান থেকেই কিন্তু পুরো উত্তর হয়ে যাবে, এখান থেকেই তোমরা কিন্তু সমস্ত কিছু ইজিলি কমন পেয়ে যাবে। ওকে, আশা করছি প্রত্যেককে বোঝাতে পারলাম। তো মেন ফ্রেম কম্পিউটার কি বলছে, লার্জ অ্যান্ড পাওয়ারফুল সিস্টেম ইউজ বাই বিগ অর্গানাইজেশন ফর বাল্ক ডেটা প্রসেসিং। মানে কি, যেখানে হচ্ছে বড় বড় প্রসেসরে বিশাল ডেটা, আমরা প্রচুর ডেটা নিয়ে কাজ করছি, প্রচুর ডেটা, যেমন ব্যাংক বা হচ্ছে তোমার কি বলে জনগণনা অফিস, ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু আমরা এই মেন কম্পিউটার ইউজ করে থাকি। কি, ক্যান সাপোর্ট হান্ড্রেডস অফ ইউজার সাইমালটেনিয়াসলি, একসাথে 100-রও বেশি, ঠিক আছে, লোক কিন্তু এটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। হলো দেন মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার কি, মিড সাইজ কম্পিউটার used in small organization for specific tasks like database management, less powerful than mainframes, more powerful than PCs. ওকে, তাহলে দেখো কি বলছে, এটা মেন ফ্রেমের থেকে পাওয়ারফুল কম, কিন্তু পিসি, এরপরে আমরা পড়বো পিসি পার্সোনাল কম্পিউটার, তো সেখানে তার থেকে কিন্তু পাওয়ার বেশি। ওকে, এটা হলো মিড সাইজ কম্পিউটার, স্মল অর্গানাইজেশন ফর স্পেসিফিক টাস্ক, যেগুলো বিস ম্যানেজমেন্টের ওপর, ছোট ছোট জিনিস, ছোট প্রতিষ্ঠানের ডেটাবেস ম্যানেজমেন্টের উপরে কাজ হয়, সেই সব জায়গায় কিন্তু আমরা মিনি কম্পিউটার আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার কি, মানে যেগুলো আমরা নিজেরা ইউজ করি, এই যে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন, যেখানে আমরা নিজেদের পারপাস মেটানোর জন্য কাজ করি, সেগুলোই হচ্ছে সাধারণ ব্যবহারকারীদের জন্য হচ্ছে পার্সোনাল কম্পিউটার। তো এইটাই হলো তোমাদের স্পেসিফিকেশন। তাহলে কি কি দেখলাম একবার বলি, সুপার কম্পিউটার, দেন মেন ফ্রেম কম্পিউটার, দেন মিনি কম্পিউটার, দেন পার্সোনাল কম্পিউটার। প্রত্যেকটার ইউজেস এবং প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এমসিকিউ এক্সামের জন্য। ঠিক আছে, এই দেখো মেইন, অলরাইট, লেটস ডু দিস। কে করতে হবে, আমরা কিন্তু পার্ট 1, যেটা আমরা ব্যাকে যদি যাই তাহলে আমি বলতে পারি পার্ট 1 যেটা রয়েছিল বেসিক কম্পিউটার অর্গানাইজেশন এন্ড ক্লাসিফিকেশন কম্পিউটার, যেটা রয়েছে পার্ট 1 কিন্তু আমাদের রিভাইজ অলরেডি ডান। দেন আমরা কিন্তু এর ওপর কিছু শর্ট কোশ্চেন, মানে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন সলভ করব। দেখি তোমরা কেমন, তোমরা এই জিনিসটা সলভ করতে পারো কিনা। চলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চলো তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, হুইচ পার্ট অফ দ্য কম্পিউটার পারফর্মস অল অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। কি বলছে, কম্পিউটারের কোন অংশ গাণিতিক ও যৌক্তিক কার্যাবলী সম্পাদন করে। এখানে হয়ে যাচ্ছে অপশন বি, সিপিইউ। অপশন বি, সিপিইউ ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, দেন র্যাম ইজ আ টাইপ অফ, র্যামের কি ধরনের র্যাম, কি ধরনের মেমোরি, সেটা জানতে চাইছে। এখানে হয়ে যাচ্ছে অপশন সি, প্রাইমারি মেমোরি। এখানে হয়ে যাচ্ছে অপশন সি, প্রাইমারি মেমোরি। গট ইট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ মেমোরি ইজ নন ভোলাটাইল অ্যান্ড স্টোরস বিআইওএস। বিআইওএস কোথায় সংরক্ষিত থাকে যা নন ভোলাটাইল। অবশ্যই সবাই বলতে পারবে, আমার নোটসে ছিল রম। ওকে, তো 1 কিলোবাইট ইকুয়াল টু হোয়াট, 1 কিলোবাইট মানে কত বাইট, সেটা জানতে চেয়েছে। আমার নোটসেই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে, 1024 বাইটস, 1024 বাইটস। ওকে, তো নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। কোনটা গৌণ সংরক্ষণ ডিভাইস। ঠিক আছে, বলতে পারবে হার্ড ডিস্ক। ওকে, হুইচ ইজ দ্য ফাস্টেস্ট মেমোরি অ্যামং দ্য ফলোইং। নিম্নের মধ্যে কোনটি সবচেয়ে দ্রুত গতির মেমোরি। 6 নম্বর কোশ্চেন কি হবে, ক্যাচে। ওকে, কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনপুট ডিভাইস। কোনটা নিচের কোনটা ইনপুট ডিভাইস। অবভিয়াসলি এখানে তোমরা নিজেরা দেখেই বলতে পারবে নিচের কোনটা ইনপুট ডিভাইস, মাউস। ওকে, হোয়াট ডাজ সিপিইউ স্ট্যান্ড ফর, সিপিইউর পুরো নাম কি। এই যে এরকম টাইপ অফ কোশ্চেন কিন্তু তোমাদের আসতেই থাকবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, দেন কোশ্চেন নাম্বার 9 এ যাব আমরা, সুপার কম্পিউটার আর ইউজ ফর, সুপার কম্পিউটার কি কাজে ব্যবহৃত হয়। ভেরি গুড কোশ্চেন, ওয়েদার ফোরকাস্টিং, বলেছি খুব পাওয়ারফুল। ঠিক আছে, ওয়েদার ফোরকাস্টিং বড় বড় কাজে ব্যবহৃত হয়। হুইচ টাইপ অফ কম্পিউটার ইজ ইউজ বাই লার্জ অর্গানাইজেশন ফর বাল্ক ডেটা প্রসেসিং। কে, আমি এই মাত্র পড়িয়েছি মেন ফ্রেম কম্পিউটার। ওকে, তার মানে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে ভালোভাবে কিন্তু আমার এখানে তৈরি যে পিপিটি রয়েছে,
50-র মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে যদি আমরা সলভ করি, ভালোভাবে আমরা পড়ে যাই, দেন কিন্তু আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো আমাদের সেমিস্টার 1 এক্সামের জন্য। এবং আমি বললাম প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই জানাবে কারা কোথা থেকে দেখছো এবং কেমন লাগলো, তাহলে কিন্তু আমাদের পরের ক্লাসগুলো আরো ভালোভাবে হবে। এবং আমি বলেছি সবাইকে যে লাস্ট কিন্তু আমি সবাইকে একটা সাজেশন সিরিজের ভিডিও অবশ্যই দেব। সবাই যদি ভালোভাবে আমাদের সাথে কমেন্ট সেকশনে একদম প্রপারলি সবাই যেন উত্তেজনা একদম হাই থাকবে, হাউ ইজ দ্য জোশ, একদম পুরো ফুল জোশ থাকবে। কিন্তু চলো একদম মজা করে পড়তে হবে, ঠিক আছে? তবেই তো ভালোভাবে আমরা তৈরি হতে পারবো। যত মজা করে পড়বো সব জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে মাথায় একদম স্টোর থাকবে, একদম নন ভোলাটাইল কিন্তু হলে হবে না, ঠিক আছে? ভোলাটাইল হলে কিন্তু হবে না, নন ভোলাটাইল হতে হবে। চলো নেক্সট আসবো আমরা কনসেপ্ট অফ সফটওয়্যার। এখান থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ওকে, কনসেপ্ট অফ সফটওয়্যার আমাদেরকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। এখানে রয়েছে কনসেপ্ট অফ সফটওয়্যারের মধ্যে তোমাদের কি কি রয়েছে সিলেবাসে, সেটা কিন্তু আমি এখানে রেখেছি। এটা বলে না বলে আমি ডাইরেক্টলি ঢুকে গেলাম সিলেবাসের মধ্যে, পড়াশোনা আগাই। চলো, ডেফিনেশন অফ সফটওয়্যার। ডেফিনিশন অফ সফটওয়্যার, তো ডেফিনিশন অফ সফটওয়্যার কি রয়েছে? সফটওয়্যার ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন, programs and data used to operate computer and perform specific tasks. তো সফটওয়্যারের সংজ্ঞা কি রয়েছে? সফটওয়্যার হলো একটা এমন নির্দেশাবলী বা প্রোগ্রামের একটি সমষ্টি যা কম্পিউটার চালাতে ও নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এটা হলো আমাদের সফটওয়্যারের সংজ্ঞা। সফটওয়্যার থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে, ঠিক আছে? সিস্টেম সফটওয়্যার, সফটওয়্যারকে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা একটা মিনিট, সরি, হ্যাঁ, তো আমরা কিন্তু সফটওয়্যারকে 3 ভাগে ভাগ করতে পারি। যদি আমরা দেখি এখানে রয়েছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এন্ড ইউটিলিটি সফটওয়্যার, ঠিক আছে? তো আমরা প্রথমে সিস্টেম সফটওয়্যার নিয়ে পুরো ডিটেইলসে পড়বো, তারপর বাকি দুটো সফটওয়্যার ইজি আছে ওগুলো নিয়ে আমরা লাস্টে আলোচনা করবো। আগে সিস্টেম সফটওয়্যার নিয়ে আমরা টোটালি পুরোটা আলোচনা করবো। তো কি বলছে? কন্ট্রোলস কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সার্ভস অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর রানিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চালানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে। ওকে, তাহলে হার্ডওয়্যারকে কন্ট্রোল করে এন্ড অ্যাপ্লিকেশন যে সফটওয়্যার গুলো থাকে সেগুলোকে আমরা কি করতে পারি? কাজ করতে পারি, তাতে চালাতে পারি, চালানোর জন্য, ঠিক আছে? বলা আছে একদম পরিষ্কার ভাবে। এখানে কি কি ইনক্লুডস রয়েছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে সেগুলো জানতে হবে। দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস ভালো করে সুপার এক্সাম্পল সাথে বোঝাবো, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। রয়েছে অ্যাসেম্বলার, রয়েছে ইন্টারপ্রেটার, রয়েছে কম্পাইলার, রয়েছে রোডার, রয়েছে লিঙ্কার। তো হোয়াট ইজ অ্যাসেম্বলার? অ্যাসেম্বলার মানে হচ্ছে কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন কোড। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা তোমরা কিন্তু ফান্ডামেন্টালস যখন আমি পড়াবো, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, ওখানে বুঝতে পারবে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আপাতত বসো যে কোডিং এর পর একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা কিন্তু মেশিন কোডে অ্যাসেম্বলারের দ্বারা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে কনসেপ্টটা আমি বলবো, ঠিক আছে? তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কি হবে না মেশিন কোডে কনভার্ট করবো, মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোড হুইচ ইজ বাইনারি। তো আমরা নাম্বার সিস্টেম যখন করবো তখন বুঝতে পারবো যে হোয়াট ইজ বাইনারি। তো বাইনারিতে কনভার্টেবল হয়ে যায় সবকিছু যেটা মেশিন ভালোভাবে বুঝতে পারে। হোয়াট ইজ ইন্টারপ্রেটার? ইন্টারপ্রেটার আর হচ্ছে কম্পাইলার, এই দুটোর মধ্যে কিন্তু অনেকের অনেক ডাউট থাকে। তো ইন্টারপ্রেটার আমি বলবো লাইন বাই লাইন, ওয়ান বাই ওয়ান চেক করা, মানে একটা লাইন অফ কোড আছে, 10টা লাইনের কোড, একটা করে চেক করবে। ওকে, যদি প্রথম 5টা লাইনে যদি কিছু থাকে সেটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে যদি 6 নম্বর লাইনে ভুল থাকে। বাট কম্পাইলারে কি হয়? কম্পাইলার হচ্ছে অ্যাজ এ হোল পুরোটাকে, এন্টায়ার প্রোগ্রামটাকে একসাথে মেশিন কোডে অ্যাট ওয়ান্স কনভার্ট করে বা ট্রান্সলেট করে। তো কম্পাইলারে যখন যদি কোনো ভুল থাকে মিডিলে কোডে, তো সেখানে কিন্তু কোনো রকম কিছু এক্সিকিউট হয় না। ওকে, দেন আসছে লোডার, ঠিক আছে? এই আচ্ছা লোডার লিঙ্কারটা তো বোঝাবো। কম্পাইলারের জন্য আমি একটা মিম রেখেছি, ঠিক আছে? তবে তো ইন্টারেস্ট আরো বেশি করে আসবে। মিমে দেখো কি বলছে, এই যে কোড ডেভেলপার কোড তৈরি করেছে, দেন এই যে কম্পাইলারকে চেক করাচ্ছে, কম্পাইলার খেয়ে দেখলো, দেন ছুড়ে ফেলে দিল, এরর আছে, ভালো লাগছে না। তো এইটাই হলো ব্যাপার, কম্পাইলার কিন্তু পুরো কেকটা একসাথে ভরে দিয়েছে। আর ইন্টারপ্রেটার হলে কি করতো? একটা করে খেত। ওকে, তো লোডার কি, লিঙ্কার কি, চলে আসো। লোডার কি? লোডার হচ্ছে লোড প্রোগ্রাম ইনটু মেমোরি ফর এক্সিকিউশন। মানে লোডার কি করে?
ওই যে প্রোগ্রামটা যে তুমি করলে, যেটা মেশিন কোডে কনভার্ট হলো, সেটাকে মেমোরিতে লোড করে এক্সিকিউট করার জন্য। ওকে, আর লিঙ্কার কি করে, আমরা যে বিভিন্ন প্রোগ্রাম লিখি সেখানে বিভিন্ন রকমের ফাইলস থাকে, হেডার ফাইলস থাকে, সেগুলোকে লিঙ্কার কি করে ওই প্রোগ্রামের সাথে লিঙ্ক করে, যাতে আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারি। ওকে, দেন আসছি অপারেটিং সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, আমি এখানে উপরে লিখে দিলাম VVI। ওকে, তো অপারেটিং সিস্টেম কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, তো কি বলছে, এ সিস্টেম সফটওয়্যার দ্যাট ম্যানেজেস হার্ডওয়্যার এন্ড প্রোভাইড সার্ভিসেস ফর প্রোগ্রাম। তাহলে সিস্টেম সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যার পরিচালনা করে, ঠিক আছে, কি বলছে, প্রোগ্রাম চালানোর জন্য পরিষেবা দেয়। ঠিক আছে, ভালো করে কিন্তু আমাদের সংজ্ঞাগুলো এখানে তো লিখতে হচ্ছে না, জিনিসগুলো মনে রাখতে হবে, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ফাংশনস আমি বলে দিয়েছি কি কি ফাংশনস থাকে অপারেটিং সিস্টেমের মধ্যে, রিসোর্স ম্যানেজমেন্ট থাকে, প্রসেস এন্ড মেমোরি ম্যানেজমেন্ট থাকে, ফাইল ডিভাইস ম্যানেজমেন্ট থাকে, প্রোভাইড ইউজার ইন্টারফেস থাকে। মানে কি হয়, ব্যবহারকারী মানে তোমরা যে ব্যবহার করছো তাদেরকে একটা ইন্টারফেস দেয়, তাই তো। আমরা সবাই কি অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি, উইন্ডোজ করে থাকি, তো অনেকে লিনাক্স করে, তাই তো, অনেকে ইউনিক্স করে, তো যাই হোক, তো অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে ফাইল আর ডিভাইস কে ম্যানেজ করে, মেমোরি বা যে প্রসেস গুলো আমাদের কম্পিউটারের মধ্যে চলে সেগুলোকে ম্যানেজ করে, রিসোর্স গুলো যেগুলো রিসোর্স থাকে সেগুলোকে ম্যানেজ করে। এটাই হলো অপারেটিং সিস্টেমের মেন ফাংশনালিটিস বা মেন কাজ বলতে পারো। ওকে, দেন টাইপস অফ ওএস। তো ওএস এর অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে, ওএস এর অনেকগুলো টাইপ আছে যেগুলো লেখা রয়েছে, সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং। তো আমি এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান কনসেপ্ট ক্লিয়ার করব, প্রত্যেকে কিন্তু মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। তো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এমন না যে এগুলো তো তোমাদেরকে লিখতে হচ্ছে না, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে, তো শর্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট যদি তোমার কনসেপ্ট প্রপারলি ক্লিয়ার না থাকে। কি বলছে, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অ্যালাউজ অনলি ওয়ান ইউজার, একটা ইউজারকে ইউজ করতে দেবে কম্পিউটার অ্যাট এ টাইম, একটাই টাস্ক বা একটাই প্রোগ্রাম অ্যাট এ ওয়ান্স চলবে। এটা হলো সিঙ্গেল ইউজারের কাজ, যেখানে এক্সাম্পলে MS DOS দেওয়া আছে, উইন্ডোজ 95 দেওয়া আছে। ওকে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেন আসি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, বোঝাই যাচ্ছে সিঙ্গেল দেন মাল্টি, অ্যালাউ মাল্টিপল ইউজারকে সাইমালটেনিয়াসলি অর এট ডিফারেন্ট টাইমস, আলাদা আলাদা টাইমে বা সাইমালটেনিয়াসলি ওয়ান বাই ওয়ান মাল্টি ইউজার কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারবে। ইউজ ইউজার গেট আ টার্মিনাল অ্যান্ড দেয়ার ওন সেশন, প্রত্যেকটা যে ব্যবহার যারা করবে, ব্যবহারকারী যদি বলি, তাদেরকে আলাদা আলাদা সেশন দেওয়া হবে। যেমন এক্সাম্পল হচ্ছে ইউনিক্স আর লিনাক্স, এখানে কিন্তু আমরা মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে এদেরকে ধরে থাকি। ওকে, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি ইউজার আর মাল্টি প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স, মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে মাল্টিপল প্রোগ্রামস আর লোডেড ইনটু মেমোরি অ্যাট ওয়ান্স, মেমোরির মধ্যে আমরা অ্যাট এ টাইম মাল্টিপল প্রোগ্রাম কিন্তু ইজিলি লোড করতে পারি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে। সিপিইউ সিলেক্ট এন্ড এক্সিকিউট ওয়ান অ্যাট এ টাইম, সিপিইউ কি করে, একটা একটা করে সিলেক্ট করে আর একটা একটা করে এক্সিকিউট করে। কি হয়, ইনক্রিজ সিপিইউ ইউটিলাইজেশন, মানে কি, সিপিইউ দক্ষতা বাড়ায়। কেন, সিপিইউ তো অনেক ফাস্ট, যদি একটার পর একটা প্রসেস আসতে থাকে বা কাজ আসতে থাকে, তাহলে কি হবে, সিপিইউ কাজ করতে থাকবে, তাহলে কি হবে, সিপিইউর যে দক্ষতা সেটা বাড়বে। যদি তোমার কেউ ধরো একজন বসে থাকে, হাঁ করে বসে আছে, একটা কাজ করলো বসে আছে, তাহলে কি হবে, তার কি দক্ষতা বাড়বে না। তো এক্সাম্পল কি কি রয়েছে, ইউনিক্স আর উইন্ডোজ 10, ঠিক আছে। দেন আসি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, এটা আবার অন্যরকম, সাপোর্টস মোর দ্যান ওয়ান প্রসেসর, একটার বেশি প্রসেসর কিন্তু এ সাপোর্ট করে। প্রোগ্রামস আর ডিভাইডেড এন্ড এক্সিকিউটেড সাইমালটেনিয়াসলি অর ডিফারেন্ট সিপিইউতে কিন্তু প্রসেস গুলোকে ভাগ করে দেয়, এটা এখানে, এটা এখানে, এটা এখানে হবে। ইনক্রিজ স্পিড এন্ড পারফরমেন্স, কি করে এই মাল্টি প্রসেসর, কি করে স্পিড আর পারফরমেন্স কে ইনক্রিজ করে। অবশ্যই যদি মাল্টিপল সিপিইউ হয়ে যায়, সিপিইউ কি মস্তিষ্ক, তাই তো, কম্পিউটারের মস্তিষ্ক, মাথা যদি চারটে হতো, আমাদের যদি চারটে মাথা হতো, তাহলে কি পরীক্ষাটা আরো ভালো হতো না, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা মাথায় স্টোর করতাম, কি হতো, পড়াটা স্পিডে হতো আর পরীক্ষাটা আরো ভালো হতো, তাহলে কি হতো, পারফরমেন্সও বাড়তো, স্পিডও বাড়তো। এক্সাম্পল লিনাক্স আর উইন্ডোজ সার্ভার। ওকে, দেন টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, কি, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যালোকেট সিপিইউ টাইম টু ইচ টাস্ক ইউজার ফর এ শর্ট ডিউরেশন। টাইম শেয়ারিং মানে হচ্ছে প্রত্যেকটা টাস্ক বা প্রত্যেকটা ইউজারকে একটা স্পেসিফিক টাইম দেওয়া হবে, যেটাকে টাইম স্লাইস বলে থাকি আমরা। তুমি এতটা টাইম থাকবে, তুমি এতটা টাইম। ফার্স্ট সুইচিং গিভস দ্য কি ইলিউশন দ্যাট অল প্রসেসেস রান সাইমালটেনিয়াসলি,
যদি তুমি এরকম করে সবাইকে একটু 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 টাইম দাও, সবাই একটু 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 করে তোমার এক্সিকিউট হয়, তাহলে কি হবে? মনে হবে বাহ, এ তো খুব ভালো কাজ হচ্ছে, এ তো খুব ভালো কাজ হচ্ছে, লাইক দ্যাট। এক্সাম্পলে কি রয়েছে? ইউনিক্স আর মাল্টিক্স। তো এই যে হলো অপারেটিং সিস্টেমের প্রত্যেক অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম ফাংশনস পড়লাম, 5 টাইপের অপারেটিং সিস্টেম পড়লাম। তাহলে কি হয়ে গেল? একদম টিচ ক্যাও, তাহলে ডান অ্যান্ড ডাস্টেড। অপারেটিং সিস্টেম কিন্তু আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেল। ওকে, অপারেটিং সিস্টেম আমাদের ডান, অপারেটিং সিস্টেম আমাদের যেটা ইম্পর্টেন্ট বলেছিলাম কমপ্লিট। দেন আমাদের কিন্তু আরো দু ধরনের সফটওয়্যার রয়েছে যেটা আমরা দেখবো, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর আরেকটা হলো ইউটিলিটি সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কি? সফটওয়্যার ডেভেলপ টু হেল্প ইউজার পারফর্ম স্পেসিফিক টাস্কস। সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে এমন কিছু সফটওয়্যার যেগুলো হচ্ছে ইউজারকে কি করে, সহায়তা করে কিছু স্পেসিফিক কাজ, নির্দিষ্ট কিছু কাজকে সম্পূর্ণ করার জন্য। এক্সাম্পল কি? এমএস ওয়ার্ড, এক্সেল, ব্রাউজার, ফটোশপ। তোমরা এগুলোর সাথে খুবই ভালোভাবে পরিচিত, ঠিক আছে? দেন আসি ইউটিলিটি সফটওয়্যার, কি? পারফর্মস মেনটেনেন্স অ্যান্ড অপটিমাইজেশন টাস্ক। ঠিক আছে, মেনটেনেন্স, পারফর্ম মেনটেনেন্স অ্যান্ড অপটিমাইজেশন টাস্ক, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, আমরা কাজটাকে, যে কাজগুলো করছি সেটাকে যদি আমরা আরো ভালো করে মানে কি বলবো ডেভেলপ করতে পারি, যেটা আমাদের এখানে বাংলায় লেখা, যে ভালো একটা কথা, উন্নয়ন আর কি সিস্টেম রক্ষণাবেক্ষণ, মানে আমাদের সিস্টেমকে তো রক্ষাও করতে হবে। এই কাজটা হয় কিন্তু ইউটিলিটি সফটওয়্যারের দ্বারা, যেমন কি অ্যান্টিভাইরাস, ডিস্ক ক্লিন আপ, ঠিক আছে, ফাইল কম্প্রেশন টুলস। অ্যান্টিভাইরাস কি করে? যাতে ভাইরাস না আসে, তাহলে ভাইরাস এলে কি হয়, তোমাদের কি হয়, আমাদের সিস্টেম স্লো হয়ে যায়। অ্যান্টিভাইরাস কি করে? তোমার ভাইরাস আসতে দেয় না, তাহলে কি হলো, ভালোভাবে কাজটা সম্পূর্ণ হলো, সিস্টেমকে রক্ষা করলো, কাজও ভালোভাবে হলো। ডিস্ক ক্লিন আপ কি করে? যে জাঙ্ক ফাইল গুলো থাকে সেগুলোকে ডিলিট করে দেয়, তাহলে কি হয়, আমাদের পারফরমেন্স বাড়তে থাকে, টাস্ক কি হয়, আরো ভালোভাবে অপটিমাইজ হয়, ভালোভাবে মেনটেনেন্স করা হলো। ঠিক আছে, আমাদের ফ্ল্যাটে হয় না, বিভিন্ন ফ্ল্যাটে হয় না, মেনটেনেন্স হচ্ছে, আজ মেনটেনেন্স এই, আজকে এইটা পরিষ্কার হবে, এরকম। ফাইল কম্প্রেশন, যদি একটা ফাইল বেশি অনেক বড় হয়, 2 GB হয়, এটাকে কম্প্রেস করে 1 GB করে দিলাম, তাহলে কি হলো, জায়গাটা কম নিল। তো এইগুলো পড়ে যায় ইউটিলিটি সফটওয়্যারের কাজের মধ্যে, এবং এগুলো হলো এক্সাম্পল। ওকে, আশা করছি প্রত্যেকের ইচ অ্যান্ড এভরিবডি একদমই টোটালি ক্লিয়ার। ঠিক আছে, এবারে চলে আসি কনসেপ্ট অফ জিইউআই অ্যান্ড সিইউআই। এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে এক্সামের জন্য। কি বলছে? ইন্টারফেস ইউজিং আইকনস, বাটন, উইন্ডোজ, জিইউআই। জিইউআই কি জন্য ব্যবহৃত হয়? জিইউআই সিইউআই থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু আসবেই। ইন্টারফেস ইউজিং আইকনস, বাটনস অ্যান্ড উইন্ডোজ, কি বলছে? সহজে বোঝা যায় এমন চিত্র বা বোতাম ব্যবহার করে কাজ করানো যায়। জিইউআই এর দ্বারা এই কাজটা আমরা করি। সিইউআই এর দ্বারা কি করি? ইন্টারফেস ইউজিং টাইপ কমান্ড। তো জিইউআই তে হচ্ছে আইকনস, বাটন, উইন্ডোজ, আর সিইউআই তে হচ্ছে টাইপ কমান্ড। এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে জিইউআই এর এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ ওএস, ঠিক আছে, উবুন্টু ডেস্কটপ, অ্যান্ড্রয়েড। আর সিইউআই হচ্ছে লিনাক্স টার্মিনাল, এমএস ডস। ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু কি বলেছি, ফুল ফর্ম মনে রাখতে হবে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। দেন বেসিক লিনাক্স কমান্ড। বেসিক লিনাক্স কমান্ড এখানে বলার কিছু নেই, এগুলো পুরোপুরি মুখস্থ। প্রত্যেকটা কমান্ডের আমি কিন্তু ইংলিশ এবং বাংলা ডেসক্রিপশন দিয়ে রেখেছি। প্রত্যেকটা কমান্ড কি কাজে লাগে? FWD কি কাজে লাগে? ডিরেক্টরি অবস্থান দেখাতে কাজে লাগে। ঠিক আছে, 1S কি কাজে লাগে? ফাইল ফোল্ডার তালিকা দেখায়। সিডি কি কাজে লাগে? ডাইরেক্টরি চেঞ্জ করতে কাজে লাগে। এমকেডিআইআর কি কাজে লাগে? নিউ ডাইরেক্টরি তৈরি করতে কাজে লাগে। আরএম কি কাজে লাগে? ফাইল বা ফোল্ডার ডিলিট করতে কাজে লাগে। সিপি কি কাজে লাগে? ফাইল বা ফোল্ডার কপি করতে লাগে। এমবি মুভ করতে কাজে লাগে। টাচ কি হয়? নিউ ফাইল তৈরি করতে কাজে লাগে। ক্যাচ কি হয়? ফাইল কন্টেন্ট ডিসপ্লে করতে কাজে লাগে। ক্লিয়ার কি হয়? টার্মিনাল স্ক্রিন ক্লিয়ার করতে কাজে লাগে। এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে, কারণ একটা কমান্ড দিয়ে দিল, দিয়ে বললো বলো এটার কি কাজ। ঠিক আছে, বা একটা ডিসক্রিপশন দিয়ে দিল, এই কাজটা কোন কমান্ড পারফর্ম করে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসার চান্স হাইলি। তো চলো, আমরা কিন্তু পার্ট 2 কমপ্লিট করে ফেলেছি। কংগ্রাচুলেশন, পার্ট 1 হয়ে গেছিল, পার্ট 2 আমাদের কমপ্লিট। তো কি বলছে? অলরাইট, লেটস ডু দিস। তাহলে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সারে চলে যাব। চলো, আমরা এবার কোশ্চেন অ্যান্সার করব। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার? নিচের কোনটা সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? কি হবে দেখো, বলো, সিস্টেম সফটওয়্যারের কোনটা উদাহরণ? অবভিয়াসলি অপারেটিং সিস্টেম। হুইচ সফটওয়্যার ট্রান্সলেটস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ?
লাইন বাই লাইন, তাহলে কি হবে ইন্টারপ্রেটার, অ্যাজ এ হোল হলে কম্পাইলার হতো। ওকে, দেন হুইচ অফ দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এমএস এক্সেল। ওকে, দেন which of the following is not a type of system software, ভাবো কি হবে অ্যান্টিভাইরাস, obviously because compiler loader linker তোমরা কিন্তু সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে এসেছো। তো চলো, which OS allows only one user, একটা ইউজার at a time এ কাজ করতে দেয়, কোন, কে, obviously সিঙ্গেল ইউজার। টাইম সেভিং OS is best suit for, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কিসের জন্য উপযুক্ত, কিসের জন্য উপযুক্ত, মাল্টি ইউজার ইন্টারাকশনের জন্য, অনেকগুলো ইউজার এট এ টাইম এটা এতক্ষণ এটা একটু এইভাবে করার জন্য। তাহলে 6 হলো আমাদের বি। দেন 7 কি বলছে, হুইচ সফটওয়্যার ম্যানেজেস অল হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার রিসোর্সেস ফর আ সিস্টেম, কোন সফটওয়্যারটা সবকিছু ম্যানেজ করে, রিসোর্সেস ম্যানেজ কে করে, মনে করে দেখতে গেলে অপারেটিং সিস্টেম। হুইচ ইজ আ ইউটিলিটি সফটওয়্যার, কে হলো ইউটিলিটি সফটওয়্যার, এই মাত্র করেছি আমরা ডিস্ক ক্লিন আপ। কেন ডিস্ক ক্লিন আপ, ও কিন্তু মেইনটেনেন্স করে আর অপটিমাইজেশন অফ টাস্কেস, আমরা এই মাত্র দেখেছি। জিইউআই স্ট্যান্ড ফর, বলেছি শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে বড় আছে, কি হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সিইউআই, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ সিইউআই বেসড অপারেটিং সিস্টেম, সিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটা, সেটা আমাদেরকে বলতে হবে, যেমন হচ্ছে লিনাক্স টার্মিনাল। ওকে, দেন 11 কি বলছে, which of the following is a command in Linux, লিনাক্সের মধ্যে কোনটা হলো লিনাক্সের কমান্ড, এই যে চোখের সামনে রয়েছে। আচ্ছা, নাম্বার 12, which translator converts assembly language into machine code, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কে মেশিন কোডে কনভার্ট করে, এই মাত্র একটু আগেই আমরা করে এসেছি অ্যাসেম্বলার। ওকে, তাহলে আমাদের পার্ট 2 কিন্তু এখানেই শেষ হলো। তো আমরা হাফ পার্ট কিন্তু কমপ্লিট করে ফেলেছি কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের ক্লাস কেমন লাগছে, আর আমি যেটা বলেছি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে নতুন যদি হয়ে থাকো এই ভিডিওর মধ্যে, এই চ্যানেলের মধ্যে, দেন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে যাতে নেক্সট ওয়ান শট ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও এবং কি রিভিশন করে নিতে পারো। এক্সাম কিন্তু সামনে চলে আসছে এবং কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে যদি তোমরা সাজেশন সিরিজের জন্য খুব এক্সাইটেড থাকো। ওকে, তো চলো নেক্সট হচ্ছে পার্ট 3 নাম্বার সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট জিনিস এবং মোস্ট ইন্টারেস্টিং জিনিস, খুব মজা করে করব, দেখবে খুব ভালো লাগবে। ওকে, এখানে তোমাদের এন্টায়ার সিলেবাস রয়েছে, যা যা রয়েছে তোমার কি বলে কি বলবো তোমার নাম্বার সিস্টেমের মধ্যে। ওকে, তো চলে আসো, নাম্বার সিস্টেমের মধ্যে কি কি রয়েছে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই চারটে হলো তোমাদের নাম্বার সিস্টেমের মধ্যে মেন ভাগ, একটা বাইনারি, একটা অক্টাল, একটা ডেসিমাল, একটা হেক্সাডেসিমাল। বাইনারির বেস 2, ওয়াই বেস 2, এখানে হচ্ছে দুটো ডিজিট ইউজ করা, 0 and 1, 0 and 1 বাইনারি, তাই এর বেস 2। অক্টালের বেস 0 থেকে 7, তাই বেস হচ্ছে 8। অক্টালে কি কি সংখ্যা থাকে, 0 থেকে 7 অবধি থাকে। ডেসিমালে কি কি থাকে, 0 থেকে 9, তাই এর বেস 10, যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি যে সব নাম্বার গুলো। ওকে, আর হেক্সাডেসিমালের কি বেস 16, কারণ এখানে 0 থেকে 15 অবধি থাকে, বাট 0 থেকে 9 এর পর 10 থেকে 15টা কিভাবে থাকে, এ থেকে এফ পর্যন্ত, মানে 10টাকে আমরা এ বলি, 11টাকে বি বলি, 12টাকে সি বলি, 14টাকে ডি বলি, আর সরি 10টাকে এ বলি, 11টাকে বি বলি, 12টাকে সি বলি, 14টাকে ডি বলি, 15কে আমরা ই বলি। ওকে, তো এইগুলো হচ্ছে আমরা করে থাকি। ওকে, তো এই হলো ব্যাপার, এ বি সি ডি ই এফ। ওকে, ডান। তো তোমার কি বলে, তো হয়ে গেল। দেন এবার এখানে চারটে পার্ট আমরা করে নিলাম, দেন কনভার্সন করতে হবে। তো কি করতে হয়, এখানে যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল হচ্ছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কনভার্সন, মানে তোমাকে যেটা করতে হবে, যদি আমি বলি তোমাকে যেটা করতে হবে, বাইনারি যেটা রয়েছে বাইনারি থেকে কিন্তু ডেসিমালেও কনভার্ট করতে হবে, বাইনারি থেকে কিন্তু আমাদেরকে অক্টালেও কনভার্ট করতে হবে, বাইনারি থেকে কিন্তু আমাদেরকে হেক্সাডেসিমালেও কনভার্ট করতে হবে। সিমিলারলি ডেসিমাল থেকেও কিন্তু আমাদের সেম কাজ করতে হবে, বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে আমাদের হেক্সাডেসিমাল।
অক্টালের ক্ষেত্রেও তাই, হেক্সাডেসিমালের ক্ষেত্রে প্রত্যেকটা কনভার্সনের আমরা একটা করে কিন্তু এক্সাম্পল সলভ করব। তো প্রথমেই আসছে বাইনারি টু ডেসিমাল। ঠিক আছে, আমি বড় বড় দেব যাতে সলভ করাতে পারি। 101111.1101, এটা হলো বাইনারি নাম্বার। আমি একটু আগেই পড়িয়েছি বাইনারি কি, কাদের কম্বিনেশন, এই যে 1 and 0 কম্বিনেশন, তাই তো। বেস 2 বাইনারি থেকে কি করতে হবে, ডেসিমালে কনভার্ট করতে হবে, মানে এই যে কোশ্চেন মার্ক 10 ডেসিমালে কনভার্ট করতে হবে। ওকে, তো কনভার্ট করো ডেসিমালে। কিভাবে কনভার্ট করবে ভালো করে বুঝবো। হ্যাঁ দেখো, দশমিকের বাঁদিকে একরকম কাজ হয়, ডান দিকে আরেক রকম কাজ হয়। দেখো আমি আগে লিখে নিচ্ছি, 1101101111, ওকে, যেটা আছে এখানে লিখে নিলাম। কাউন্টিং হবে বেসের ওপরে, বেস ভ্যালু দিয়ে আমরা এখানে ডেসিমালে কনভার্ট করতে গেলে সমস্ত কিছু, বাইনারির ক্ষেত্রে নয়, শুধু অক্টাল এবং ডেসিমালের, অক্টাল এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রেও ডেসিমালে কনভার্টের জন্য আমরা কিন্তু বেস ভ্যালু দিয়ে গুণ করে থাকি। কিভাবে করে থাকি না, এটা নিচে কি লিখবো, এটা 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3, 2 to the power -4। আর এখানে কি হবে, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5। ওকে, তো বেসিক্যালি কি হলো না, এখান থেকে এদিকে গেল আর এদিক থেকে এদিকে গেল, তো এদিক থেকে প্লাস 0 1 2 3 4 5 করে করে বাড়বে, আর এদিকে হচ্ছে -1 -2 -3 করে করে যাবে। ঠিক আছে, তো যেটা ব্যাপার হলো, এবার আমরা ক্যালকুলেশনের দিকে যাব। ক্যালকুলেশন কিভাবে হবে, ক্যালকুলেশন কিভাবে হবে, ক্যালকুলেশন হবে 1 into 2 to the power 5 plus 0 into 2 to the power 4 plus 1 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0। ওকে, দেন প্লাস কন্টিনিউ হতে থাকবে, এগুলোও হবে। ঠিক আছে, 1 into 2 to the power -1 plus 1 into 2 to the power -2 plus 1 into 2 to the power -3 plus 1 into 2 to the power -4। ঠিক আছে, তো এই পুরো যে সামটা, তারপরেই যেটা আসবে, যেটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা আসবে 47.8125। এটাই হলো আমাদের মেন ডেসিমাল, এখান থেকে এটা কনভার্ট করার পর। ওকে, তাহলে বাইনারি থেকে ডেসিমাল করতে গেলে আমাদের বেস ভ্যালু দিয়ে গুণ করতে হয়, যেটার প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে, এবারে আমরা শিখবো বাইনারি টু অক্টাল। এবারে আমরা শিখবো হচ্ছে বাইনারি টু অক্টাল আমরা কিভাবে করতে পারি। তো বাইনারি টু অক্টাল আমরা কিভাবে করব না, ধরো বাইনারিতে এটা দেওয়া আছে 10011, তারপরে দেওয়া আছে 010101। ওকে, এটা গেল 2, তাহলে অক্টালে কনভার্ট দিল 8। ঠিক আছে, এরকম দিল। তখন তুমি কি করবে, তখন তোমাকে যেটা করতে হবে, আমি লাস্টে ট্রিপস এন্ড ট্রিক্স বলে দেবো, সেটা ফলো করলেই সমস্ত কিছু বলে থাকবে। অক্টাল সবসময় 3টে নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, এটা আগে লিখে পারো 1001101101001, 3টে নিয়ে কাজ করবে। দেখো 3টে নিলাম, 3টে নিলাম, 3টে নিলাম, আর দুটো পড়ে থাকছে, একটা বাদ দিলাম। ঠিক আছে, এখানে দুটো রয়েছে। ওকে, এইভাবে রাইট সাইড থেকে, ফ্রম দ্য রাইট সাইড কিন্তু আমরা গ্রুপিং করব। ঠিক আছে, এইবার দেখো 101, যদি আমি কালিটা একটু চেঞ্জ করি, 101 এর ডেসিমাল কত, 101 কে ডেসিমালে কনভার্ট করলে তোমরা পরে আস্তে আস্তে শিখে যাবে। এটা 5, 010 এর ডেসিমাল 2, 011 এর ডেসিমাল হচ্ছে 3, 10। যখনই লেফট সাইডে কিছু থাকবে না, তখন আমরা কিন্তু একটা জিরো ইমাজিন করে নেবো। যদি এখানে ধরো শুধু জিরো থাকতো আর দুটো জায়গা ফাঁকা থাকতো, সেই জায়গাতেও জিরো আমরা ইমাজিন করে নিতাম। ঠিক আছে, তো 010 আমাদের কি হবে 2, তাহলে কি হচ্ছে 2325। তো 2325 কিন্তু আমাদের অক্টাল হয়ে গেল, 23258। আমরা কিন্তু অ্যান্সার ইজিলি পেয়ে গেলাম। এটা ছিল বাইনারি থেকে অক্টাল, এটা ছিল আমাদের বাইনারি থেকে অক্টাল। ওকে, এইবার আসি বাইনারি থেকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। তো এই সংখ্যাটা যেটা আমরা নিয়েছিলাম, সেটাই আমরা একটু নিয়ে নিই। কোশ্চেনটা উপরে আমি লিখে দিই, সবাই সুবিধা হবে। 10011010101, এটা কি হচ্ছে বাইনারিতে আছে, ধরো করতে দিল হেক্সাডেসিমেলে 16। ওকে, তো এটাকে আমি হেক্সাডেসিমেল করব। তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি করতে হয়, প্রায় সেম প্রসেস লাইক অক্টাল,
ঠিক আছে, পুরো সেম প্রসেস লাইক অক্টাল। এখানে কি হয়, 4টে করে নিতে হয়। 4টে নিলাম, 4টে নিলাম, দেখো কি পড়ে রয়েছে, 3টে, একটা পড়ে নেই। কি বলেছি ইনিশিয়ালি আমরা কিন্তু কি করব, এখানে ডিফল্ট হিসাবে কি করব, 0 নিয়ে নেব। তাহলে 0101 কি হবে, এটা হবে আমার 5। 1101 কি হবে 13। ঠিক আছে, 0010 এটা আমার কি হবে 4। তো তোমাদেরকে কি বলছি, 13 কিন্তু আমরা লিখতে পারি না, 13 এর জায়গায় কি লিখি, ডি লিখি। তাহলে এটার অ্যান্সার কি হবে 4D5। 4D5 16, এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। 4D5 16 এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা বাইনারি থেকে কিন্তু অলরেডি ডেসিমাল, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল কনভার্ট করা শিখে নিয়েছি। ঠিক আছে, এরপরে আসবো হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে। তো ডেসিমাল থেকে বাইনারি আমাদেরকে শিখতে হবে, ডেসিমাল থেকে বাইনারি কি করে করব। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে কিন্তু জানতে হবে। চলে আসো এবার ডেসিমাল থেকে বাইনারি কি করে করি। তো ভালো করে যদি আমরা করি, ধরো একটা সংখ্যা নিলাম 53.625, সবকিছু পয়েন্ট দিয়ে দেখিয়ে দিই এগুলোর ক্ষেত্রে, পরে সুবিধা হবে। 10, বলো এটা কি হবে, জিজ্ঞাসা করলো। তো কি প্রসেস রয়েছে, এই 0.65 এর প্রসেসটা আলাদা, আর 53 প্রসেসটা আলাদা। লেফট সাইডে যে থাকবে সেটাকে আমরা এইভাবে করি, 2 দিয়ে দিয়ে ভাগ করে করে যাই। কত হবে 26, হাতে কত থাকবে, ভাগশেষ 1 মানে রিমাইন্ডার। 13 ভাগশেষ 0, 6 ভাগশেষ 1, 2 3 ভাগশেষ 0, 2 1, এটা কত 1। এইবার হলো, এবার এইটুকু কাজ করা থাক, তারপর আমি বলছি এরপর কি করতে হবে। এখানে ইন্টু 2 করো, ইন্টু 2 করলে কত আসবে 1.25। দেন আবার করবো 0.25 কে নিয়ে 1টাকে ছেড়ে দেবো, পূর্ণ সংখ্যা যা আসবে ওকে রেখে দেবো ওর মতো। 0.5, আবার কি হবে 0.5 ইন্টু 2, কত এলো 1। যতক্ষণ না 1 আসছে ততক্ষণ কিন্তু আমরা মুভ করবো। ওকে, তো ফাইনাল অ্যান্সার আমাদের কি হবে, দেখো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে নেব 110101। ঠিক আছে, তো এখান থেকে এলো আমার 110101 হলো, আর এখান থেকে আমি এই পার্টটা নেব 101, ওপর থেকে নিচে। এখানে কিন্তু ওপর থেকে নিচে, আর এখানে কিন্তু নিচে থেকে ওপরে। তো পয়েন্ট কি হবে 101, এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। ডেসিমাল টু বাইনারি মানে কি হলো, আমি বেস ভ্যালু দিয়ে ভাগ করলাম ডেসিমাল থেকে যখন অন্য কিছুতে যাচ্ছি। ঠিক আছে, বাকি ক্ষেত্রেও দেখতে পারবে। এবার ডেসিমাল থেকে যেহেতু বাইনারি হয়ে গেল, তাহলে আমাদের কি কি করতে হবে, এবার ডেসিমাল থেকে বাকি কাজগুলো আমাদেরকে কি করতে হবে, সেরে নিতে হবে। ডেসিমাল থেকে আমাদের বাকি কাজগুলো সেরে নেওয়ার জন্য আমাদের চলো এগাই, কি বলছে দেখি। ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে অক্টাল কিভাবে করব। ধরো আমাকে দিল এরকম, ডেসিমাল থেকে অক্টালের ক্ষেত্রে ধরে নাও এরকম কিছু সংখ্যা দিল 444.456 ডেসিমাল, এটাকে বললো অক্টালে করছে, 8-এ করছে। কি করে করব, ফার্স্ট পার্টের জন্য সেম প্রসেস, ফার্স্ট পার্টের জন্য সেম প্রসেস। কি করব, অক্টালের বেস ভ্যালু কত 8, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করব। এখানে কত হবে 55, বাকি কত পড়ে থাকবে 4। ঠিক আছে, তারপরে আমরা কত দিয়ে ভাগ করবো 8 দিয়ে, 8 48, বাকি কত হবে 6। যাবো কোত্থেকে, নিচে থেকে ওপরে, হয়ে গেল। আর এই বাকি পার্টটা কি হবে 0.456, বেস ভ্যালু দিয়ে গুণ হবে, মানে এখানে 8 দিয়ে গুণ হবে, কি হবে 3.468 হলো। 0.468 কে নেবো, কিন্তু আমি বারবার বলেছি। ঠিক আছে, সরি, এটা হয়তো প্রবাবলি মাই মিস্টেক, 468 আসবে না। ঠিক আছে, এটা আসবে 3.648। ওকে, তো 0.648 ইন্টু 8 করলে আসবে আমার হচ্ছে 5.184। ঠিক আছে, তারপরে 0.184 নেব, দেন কি হবে 8 দিয়ে গুণ করবো আমরা আবার, তখন কি আসবে 1.472। দেন কি হবে আবার 0.472 কে দিয়ে করব ইন্টু 8, তারপরে কি আসছে 3.766। এবার এখানে স্টপ হওয়ার মানে ব্যাপারটা কি রকম, স্টপ হব কখন, ভালো করে শুনবে। এই দেখো প্রথমে কত ছিল 3, প্রথমে যে সংখ্যাটা আসবে সে যদি আবার রিপিট হয় দেন কিন্তু আমরা স্টপ হয়ে যাব, যেটা আমরা এখানে হয়ে গেলাম। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কি দাঁড়ালো, এদিক থেকে 674 পয়েন্ট, ওপর থেকে হবে 3513। এটা হলো আমাদের ফাইনাল অক্টাল। ডেসিমাল থেকে অক্টাল করার পদ্ধতিটা এরকম,
সবকিছু কিন্তু প্রায় সিমিলার। ওকে, তো ডেসিমাল টু হেক্সাডেসিমাল, তো অক্টাল তো মিটে গেল, এবারে পালা হচ্ছে হেক্সাডেসিমাল দেখার। ঠিক আছে, কিভাবে দেখবো? সেম প্রসেস, এখানে আমি বেশি হাই ফাই নিচ্ছি না, ছোট একটা সংখ্যা নিচ্ছি, তোমরা মোটামুটি বুঝে গেছো। এটা 10 রাখলাম, হেক্সাডেসিমেলে কনভার্ট করবো 16-এ। কি করতে হবে? হেক্সাডেসিমেলের বেস কত? 16, 16 দিয়ে ভাগ করব, কত হবে? 7, ভাগ শেষ কত হবে? 3, তাহলে 7 আর 3, তাহলে আমি পেয়ে গেলাম অলরেডি কি হবে? 73, যেটা হলো 16। হলো, এটা আমার অ্যান্সার। তাহলে আমরা কিন্তু ডেসিমাল থেকে অলরেডি সব কনভার্সেশন গুলো করে নিলাম, ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, হয়ে গেল, ডান। এবারে আসছি অক্টাল টু বাইনারি, এবারে আসছি অক্টাল টু বাইনারি। তো অক্টাল টু বাইনারির ক্ষেত্রে কি হবে? অক্টাল টু বাইনারির ক্ষেত্রে যেটা হবে, কি করতে হবে দেখো, আমরা কি করেছিলাম বাইনারি থেকে অক্টালের সময় যখন করেছিলাম তখন তিনটে 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 করে ভ্যালু আমরা কিন্তু করে নিয়েছিলাম, তাই তো? এইভাবে আমরা কিন্তু করেছিলাম। এখানে ঠিক তার অপোজিটটা হবে, এখানে ঠিক তার অপোজিটটা হবে। মানে যদি ধরো যেটা আমরা ওখানে করেছিলাম সেটাকেই আমরা অপোজিটলি এখানে দেখি, 2 3 2 5, এটা অক্টালে আছে, এটাকে আমরা কিভাবে বাইনারি করব? দেখো 2 এর ভ্যালু লিখবো, ঠিক আছে? 2 এর কত? 2 এর ভ্যালু কত? যদি আমাকে সবকিছু 3-এ লিখতে হবে, 0 1 0। 3 এর বাইনারি ভ্যালু কত? প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 3 বিটস, ঠিক আছে? 2 এর কত? 0 1 0। 5 এর কত? 1 0 1। ওকে, 3 বিট 3 বিট করে লিখতে হবে। এগুলো 11 1 0, এগুলো 2 বিট, তাই তাদের আগে শূন্য বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, এই পুরোটাকে নিয়ে হচ্ছে আমার বাইনারি হবে 0 1 0 0 1 1 0 1 0 1 0 1। এটা হলো আমার অক্টাল থেকে বাইনারি করার প্রসেস। খুব সোজা কিন্তু অক্টাল থেকে বাইনারি করা, জাস্ট তিনটে 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 করে বিট করা। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে বুঝে গেছো। অক্টাল থেকে ডেসিমাল বলেছিলাম কি, ডেসিমালে কনভার্ট করতে গেলেই বেস ভ্যালু দিয়ে আমাদেরকে করে নিতে হয় গুণ। যদি ধরো এরকম আমি একটা সংখ্যা নিই 2 3 7 অক্টালে আছে, এটাকে আমি ডেসিমালে পাঠাবো, কি করব? 2 3 7, কি করব? বেস ভ্যালু 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, জাস্ট এগুলোকে কি করব? গুণ করব। কি করব? গুণ করব। কিরকম? এইমাত্র করেছি একটু আগে, 2 into 8 square, 2 into 8 to the power 1 plus 2 into 8 to the power 0। ঠিক আছে, টোটাল করে যেটা আসবে সেটাকে আমি লিখে দেবো 1 5 9 10। ডেসিমালে কনভার্ট আমার হয়ে গেল, সিম্পল। অক্টাল থেকে হেক্সাডেসিমাল, ভেরি ইন্টারেস্টিং থিং। কিভাবে করব অক্টাল থেকে হেক্সাডেসিমাল? খুব ইজি একটা ওয়ে বলছি। অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে গেলে মাঝখানে আমাদেরকে বাইনারিকে ইউজ করতে হবে, মানে অক্টাল দেন বাইনারি দেন হেক্সাডেসিমাল। ওকে, কিভাবে ইউজ করব? যদি ধরো আমরা একটা সংখ্যা নিয়ে থাকি 32, 32 কে আমরা নিলাম, 32 কে যদি আমরা অক্টাল, 32 কিসে আছে? অক্টালে আছে। কিসে আছে? অক্টালে আছে, মানে 8 এ আছে। এটাকে আমি বাইনারি করব। 3 এর জন্য আমি কি লিখবো? 0 1 1। আর তোমার কি বলে 2 এর জন্য আমরা কি লিখবো? 0 1 0। 2 এর জন্য আমরা কি লিখবো? 0 1 0। এটা কি হলো? বাইনারিতে কনভার্ট। এবার আমাকে কি করতে হবে? হেক্সাডেসিমালে কনভার্ট। হেক্সাডেসিমালে কনভার্ট করতে গেলে কি করতে হবে? বাইনারি থেকে 4টে করে নিতে হবে। তো 4টে করে নিয়ে নাও, সিম্পল। 4টে নিলাম, এখানে দুটো রয়েছে, তাহলে আমার আর দুটো কি হবে? এক্সটার্নাল 0 হবে দুটো, তাহলে 1 0 1 0। কি হয়ে থাকে? 1 0 1 0 1 0 1 0, এটা হয়ে থাকে 10। আর 0 0 0 1, এটা হয়ে থাকে 1। তো 1 ইজ ওকে, বাট 10 তো হয় না। 10 এর জায়গায় আমরা কি লিখি? এ। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 1 এ, এটা হলো 16। এটা হলো অক্টাল থেকে হেক্সাডেসিমালের কনভার্সন। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে। ঠিক আছে, হেক্সাডেসিমাল থেকে এবার অক্টালেরও সব কমপ্লিট। এবার হেক্সা থেকে আমরা বাকি কনভার্সন গুলো দেখবো। এবার আমরা হেক্সা থেকে বাকি কনভার্সন গুলো দেখবো। হেক্সা থেকে বাইনারি করা ইজ ভেরি ইজি, ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি আমরা ধরো এখানে আমি একটা এক্সাম্পল নিই, ধরো আমি 2D লিখলাম, এটা কিসে আছে? হেক্সাডেসিমাল আছে, আমি কনভার্ট করব বাইনারিতে। কিভাবে কনভার্ট করব? 2টাকে কি করব? এখানে 4 বাইটসে কাজ হয়, 2টাকে কি করব? 4 বাইটস করব। 2 এর 4 বাইটস কত হবে? 1 0, তার আগে দুটো শূন্য বলতে। ডি মানে কত? ডি মানে হলো 13, 13 বাইনারি কত? 1 1 0 1। ব্যাস, এটাকে কম্বাইনলি লিখে দাও, আমার বাইনারি হয়ে যাবে। সিম্পল থিং।
যত সিম্পল ভাবে পড়বে তত সিম্পল ভাবে তোমার মাথায় স্টোর হবে এবং মনে থাকবে। হেক্সা থেকে ডেসিমাল কিভাবে করব, পয়েন্ট। হেক্সা থেকে আমরা ডেসিমাল কিভাবে করব, চলে আসো। দেখো ধরো A3B একটা হেক্সাডেসিমাল রয়েছে, 16 রয়েছে, ঠিক আছে। কনভার্ট করতে বললো ডেসিমালে, কি করব, বেস ভ্যালু দিয়ে গুণ করব। আশা করছি প্রত্যেকের মনে আছে। শো, দেখো তাহলে কি করতে হবে, এ ফর কি, এ ফর 10, 3, বি ফর কি, হয় 11, ঠিক আছে, এটা 3। 11 এ কি হবে 16 টু দি পাওয়ার 0, 3 তে কি হবে 16 টু দি পাওয়ার 1, 10 এর নালে কি হবে 16 টু দি পাওয়ার 2। তাহলে ক্যালকুলেশনে কি হবে, যদি আমি ক্যালকুলেশন বসাই কি হবে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0, ঠিক আছে। করো নাও, তোমার চলে আসবে 2609 হোল 10। ডেসিমালে কনভার্ট হয়ে গেল হেক্সা থেকে। লাস্ট হচ্ছে হেক্সা থেকে অক্টাল, আবার সেম কেস, হেক্সা থেকে অক্টালেও সেম কেস। আমাদেরকে মাঝখানে ব্রিজ হিসাবে বাইনারিকে ইউজ করতে হবে, দ্যাটস দ্য থিং। কি করতে হবে না, ধরো 47 নিয়েছি আমি, ধরে নাও একটা অঙ্ক লিখলাম 47 16, দেন আমাকে এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। কি করতে হবে, 4 কে আমাকে 4টে বাইটে লিখতে হবে, 0 1 0 0। 7 কে আমাকে 4টে বাইটে লিখতে হবে, কি হবে 0 1 1 1, হয়ে গেল। এবার আমাকে অক্টাল করতে হবে। অক্টালে কি হয়, 3টে করে হয়, মনে রাখতে হবে 3টে করে, প্রথমে 3টে, তারপর 3টে, তারপর 2টো আছে, এটাকে একটা 0 নিয়ে আমরা অ্যাডজাস্ট করবো। 1 1 1 কি হয় 7, 3টে 0 কি হয় 0, 1 0 0 কি হয় 1 হয়। অক্টালে কনভার্ট হয়ে গেল 1078। তাহলে আমরা কিন্তু এখানে ইজিলি প্রত্যেকটা নাম্বারের কনভার্সেশন কিন্তু আমরা ভালোভাবে কনভার্সন কিন্তু করে নিয়েছি। প্রত্যেকটা কনভার্সন কিন্তু আমরা এখানে কমপ্লিট করলাম। ওকে, চলো ডান। এবার হচ্ছে আমার যেটা টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার কথা ছিল, তো মনে রাখার যেটা একদম টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেটা হলো কি না, এই যে অক্টাল 3 বিটস, এটা কিন্তু মনে রাখতে হবে। 3 বিটস, এটা কিন্তু মনে রাখতে হবে অক্টালে। হেক্সাতে কি মনে রাখতে হবে, সব সময় 4 বিট মনে রাখতে হবে, 4 বিট। আর যদি আমরা কনভার্ট করি কি, কনভার্ট টু ডেসিমাল, যদি আমরা ডেসিমালে কনভার্ট করি বেস ভ্যালু দিয়ে গুণ হবে, মানে ইন্টু 2 পাওয়ার থাকবে, অক্টালে ইন্টু 8 পাওয়ার থাকবে, আর তোমার হেক্সাতে ইন্টু 16 পাওয়ার থাকবে। ওকে, তাহলে এটা হলো আমাদের নাম্বার সিস্টেমের পার্ট গেল, ঠিক আছে। এখনো অনেক পার্ট বাকি। এবারে আসছি ওয়েটেড কোড, এটা কনভার্সন গুলো গেল, ঠিক আছে। এবারে আসছি ওয়েটেড কোড, ওয়েটেড কোডের মধ্যে যেটা পড়ে বিসিডি অ্যান্ড 8421, ভেরি ইজি থিং, বিসিডি আর 8421। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনলেই ক্লিয়ার, এত কিছু মাথায় রাখতে হবে না। বিসিডি মানে হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা, ঠিক আছে, 4 বাইটস, প্রত্যেকটা জিনিস 4 বাইটস। দেখো এখানে যত নাম্বার আছে সবাই কিন্তু বিসিডি কোডে 4 বাইটস, ঠিক আছে। মানে 7 যদি ধরো 111 হয় তাহলে আমাকে 0 ভাবতে হবে। 5 যদি তোমার 101 হয় তাহলে আমাকে 0101 ভাবতে হবে। মানে 4 বাইট, 4 বিটস, ঠিক আছে, 4টে ডিজিট থাকবে। দেখো সেখানে তাই আছে, দেখো 0 থেকে 9 অব্দি রিপ্রেজেন্ট করা ইউজিং 4 বিটস, এটাই হলো বিসিডি। বুঝতে পারলাম, বিসিডি এটাই, ঠিক আছে। এবারে আসছি তোমার হচ্ছে 8421। 8421টা খুব ইন্টারেস্টিং একটা থিং। দেখো 8421, ওকে। ধরো তোমাকে 13 ধরে না, 13কে তোমাকে কি করতে হবে, 8421 কনভার্ট করতে হবে। 13 তুমি কি কিভাবে পেতে পারো, ঠিক আছে, সেটা তোমাকে দেখতে হবে। কি কিভাবে পাবে, 84 আর কি হবে 8421 লাগবে না তোমার, 8 আর 4 এ কত হয় 12, 12 আর 1 এ কত হয় 13, তোমার 13 এসে যাচ্ছে। যেগুলো দিয়ে তোমার 13 আসছে সেগুলোর তলায় 1 লেখো, 1 1 0 1, তাহলে 13 ইকুয়াল টু হবে 1101, ঠিক আছে। ধরো তুমি 10 বানাতে চাইছো, তো 10 বানাতে গেলে কার কার তলায় লিখতে হবে, দেখো 1, 8 আর 2 তেই কিন্তু তোমার 10 হয়ে যাবে। তাহলে এখানে 1 আর এখানে 1, বাকি দুটোই 0 থাকবে। তাহলে ফর 10 ইট ইজ 1010, ঠিক আছে। ধরো তুমি 7 বানাতে চাইছো, কি করে বানাবে 7, বলো। এই দেখো 7 বানাতে গেলে কি করতে হবে, 4 2 1 এ আমার 7 হয়, তাহলে এগুলোর নিচে 1 লেখো, এটা 0 লেখো, তাহলে 7 কি হয়ে যাবে 0 1 1, ঠিক আছে।
এই হলো 8421 আর একটা গেল বিসিডি। এবারে আসছি নন ওয়েটেড কোড, যেখানে তোমাদেরকে গ্রে কোড এবং XS3 কোডের উপরে পড়াশোনা করতে হবে। হোয়াট ইজ গ্রে কোড, হোয়াট ইজ XS3 কোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, গ্রে কোড কি, গ্রে কোড আর XS3 কোড কাকে বলে থেকেও বলবো। তোমাদের যেটা আসবে কনভার্সন, কনভার্সনের আগে একটা বাইনারি অ্যাডিশনের রুলস আমরা এখানে আমি তোমাদেরকে জানাতে চাই, যেটা তোমাদের অবশ্যই জানতে হবে, মনে রাখতে হবে, তবেই তোমরা বাকি জিনিসগুলো করতে হবে। 0 0 0 হয়, 0 1 1 হয়, 1 0 1 হয়, 1 1 কিন্তু 2 হয় না, বা 1 1 কি হয় 10 হয়, 1 1 প্লাস 1 10 হয়। 10 এর মধ্যে 0 হচ্ছে তোমার সাম আর 1 হচ্ছে ক্যারি। পরে একটু এগালেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। গ্রে কোড টু বাইনারি, গ্রে কোড থেকে আমরা কিভাবে বাইনারি করব, মন দিয়ে শুনবে, ভালো করে শুনবে, তোমরা ইজিলি নিজেরা করতে পারবে। আমি দুখানা করে দেখাবো। দেখো, ধরো এটা তোমার গ্রে কোড 1 0 1 1 0, গ্রে কোড থেকে তুমি বাইনারি করবে। তো কি করে করবে, তো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, একদম ফার্স্ট যে এলিমেন্টটা হয় বা ফার্স্ট ডিজিট হয় সেটাকে আমরা বলে থাকি MSB, ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর লাস্ট যেটা হয় একদম, যেটা হলো LSB, যেটাকে বলি আমরা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো গ্রে কোডে কিভাবে আমরা বাইনারিতে নিয়ে যাই, MSB যেটা থাকে সেটা অটোমেটিক্যালি আমরা লিখে দিই যেমন কার তেমন। এবার 1 প্লাস 0 কত হবে, 1 হবে, 1। 0 প্লাস 1 কত হবে, 1 হবে, 1। 1 প্লাস 1 কত হবে, 10। 10 এর মধ্যে সাম কত, 0, 1টা ক্যারি, ওটা ডিসকার্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস 1 এ 0, তো 0 এলো। আর 1 প্লাস 0 তে কত, 1। তাহলে তোমার বাইনারির অ্যান্সার কত এলো, এইটা, বাইনারির অ্যান্সার এলো এটা। ঠিক আছে, আমি আরো একটা করাই, আমার সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, দেখো গ্রে কোড কিরকম হবে, 1 1 1 0 1 1 1 হলো। কিভাবে বললাম, MSB কিন্তু আমাদের যেমন ছিল তেমন বসে যাবে। দেখো বসে গেল 1, দেন 1 এর সাথে 1 প্লাস করলাম কত হবে, 0 হবে। 1 এর সাথে 1 প্লাস করলাম কত হবে, 0 হবে। 1 এর সাথে 0 প্লাস করলাম কত হবে, 1 হবে। 0 এর সাথে 1 প্লাস করলাম কত হবে, 1 হবে। ঠিক আছে, 1 এর সাথে 1 প্লাস করলাম কত হবে, 0 হবে। 1 এর সাথে 1 প্লাস করলাম কত হবে, 0 হবে। তো ফাইনাল অ্যান্সার ইজ 1 0 0 1 1 0 0। ঠিক আছে, এটা হলো তোমার 2। ঠিক আছে, এই হলো গ্রে কোড থেকে বাইনারি করা। এগুলো ছিল হচ্ছে গ্রে কোড, এগুলো ছিল হচ্ছে গ্রে কোড। গ্রে কোড থেকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। ঠিক আছে, গ্রে কোড থেকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। অটোমেটিক্যালি অপোজিটটাও আমাদের ভাইস ভার্সাটা দেখতে হবে, যে বাইনারি থেকে আমরা গ্রে কোড কিভাবে কনভার্ট করব। দেখো, আমরা যদি এখানে দেখি 1 1 0 1 আমাদের এসছে, সেটাকেই আমরা ওপরে কনভার্ট করে দেখি হয় কিনা। 1 1 কি এসছিল, 1 1 1 0 1, তাহলে দেখি কনভার্ট করে ব্যাপারটা আসছে কিনা। এটা আমার কি বাইনারি, তাই তো, এটা আমার 2, এটা হলো বাইনারি। তো বাইনারি থেকে আমরা কিভাবে কনভার্ট করব গ্রে কোডে, মন দিয়ে শুনবে, তাহলেই কিন্তু তোমরাও করতে পারবে। কি বলে, MSB যেমন ছিল তেমন বসবে, 1 হয়ে গেল। এইবার কিভাবে হয়, এই 1 এর সাথে এটা প্লাস হয়ে এখানে বসবে, 1 1 এ কত হবে, 0 হবে। এইবার আবার এই 1 এর সাথে 0 যোগ হয়ে কত হবে, 1 এর সাথে 0 যোগ হলে 1 হবে। এই যে 0 এর সাথে 1 যোগ হয়ে কত হবে, 1 হবে। 1 এর সাথে 1 যোগ হয়ে কত হবে, 0 হবে, তো 0। দেখো 1 0 1 0 গ্রে কোড, দেখো তুমি তাই ছিল 1 0 1 0 গ্রে কোড, তুমি ফেরত এলে। এটা হলো বাইনারি থেকে গ্রে কোড করার পদ্ধতি। আমি তাহলে আরেকটা টেস্ট করি, 1 0 0 1 1 0 0 রয়েছে, তাই তো, তাহলে চলো 1 0 0 1 1 0 0 আমি লিখলাম। এটা তোমার বাইনারি, কনভার্ট করব, মন দিয়ে করবে আমার সাথে, তাহলে কিন্তু তোমরাও করতে পারবে। দেখো MSB যেমন ছিল তেমন একই কেস, 1 দেন 0 আছে, 0 এলো, 0 এর সাথে প্লাস হয়ে কত বসবে, 1 আর 0 তে 1 বসবে। 0 এলো, কত বসবে, 1 বসবে। 1 এলো, 1 কত বসবে, 0 বসবে। 1 আর 0 তে কত বসবে, বলো, 1 বসবে। 1 আর 0 তে কত বসবে, 1 বসবে। 1 আর 0 তে কত বসবে, 1 বসবে। দেখো যেটা আমরা রেখেছিলাম, দেখো সেটাই কিন্তু ফেরত পেয়েছি। তো এটাই হলো বাইনারি থেকে গ্রে কোড করা। আর এর আগে আমরা শিখেছি গ্রে কোড থেকে বাইনারি করা। এবারে আসি বাইনারি থেকে XS3 করা। বাইনারি থেকে তোমরা XS3 কি করে করবে, ভেরি ইজি থিং। বাইনারি, ধরো একটা বাইনারি আমি নিয়েছি, ধরো একটা আমরা বাইনারি নিয়েছি, ধরে নাও সাপোজ ধরো কি 7,
আচ্ছা 7 তো হয় না, 7 তো হয় না, 7 তো ডেসিমাল, যেটা আমি ডেসিমাল থেকে যদি বলতাম তাহলে এরকম হবে। তো বাইনারি ধরো আমি নিয়েছি 111, 111 নিয়েছি। তো ইটস ফার্স্ট উই হ্যাভ টু কনভার্ট ইট টু ডেসিমাল, মানে আমাদেরকে কি করতে হবে, বাইনারি থাকলে ওটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। এটা ডেসিমাল হয়ে থাকে 7, তো ডেসিমালের সাথে আমাদেরকে কি করতে হবে, +3 করতে হবে। কত আসবে, 10। দেন এটাকে আমাদেরকে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। সেটাই হলো আমাদের এক্সেস 3, সেটাই হলো আমাদের এক্সেস 3। তো বেসিক্যালি সিনট্যাক্স যেটা রয়েছে সেটা ভালো করে মন দিয়ে বুঝে নাও। আমি যেটা বলছি, আমি এখানটা একটু ক্লিয়ার করি, দেন বলি। যে আমি যেটা বলছি যে ডেসিমাল ভ্যালু, ধরো ডেসিমালে বাইনারি ভুলে যাও, বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট তোমরা শিখে গেছো, তোমরা ডেসিমাল থেকে এক্সেস 3 টা দেখো। ডেসিমাল ধরো 43 রয়েছে, তোমরা কি করবে, ইচ অ্যান্ড এভরি নাম্বারের সাথে তোমরা 3 করে প্লাস করবে। দেন কি হবে, এটা 7 হবে, এটা 6 হবে। দেন তোমরা কি করবে, ওটাকে বাইনারিতে কনভার্ট করবে। বাইনারিতে কনভার্ট করলে এক্সেস 3 তোমরা পেয়ে যাবে। বাইনারিতে কনভার্ট করাটাও বিশাল কিছু ডিফিকাল্ট থিং না। বাইনারি নয়, বেসিক্যালি এটা যদি ঠিক করে বলি আমি, বিসিডি তে কনভার্ট করতে হবে। 6 এর বিসিডি যেটা আছে সেটা তোমাকে লিখতে হবে। 6 এর বিসিডি আই থিঙ্ক 0101, ও না সরি 0110, ভেরি সরি, 0110। তো 0110 আর 7 কত তোমার, কি বলে হচ্ছে 011। তো এটাই হলো আমাদের কিন্তু এক্সেস 3, বলতে পারলাম। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের এক্সেস 3 হয়ে থাকে। ডিজিট তোমার কি বলে, ইচ এলিমেন্ট, ইচ নাম্বার থেকে আমাদেরকে কিন্তু 3 করে যোগ করতে হয়, 3 করে যোগ করতে হয়। উল্টোটা এক্সেস 3 থেকে বাইনারিটা ঠিক তার উল্টো। ধরো তোমার এখানে 76 রয়েছে, ধরো তোমাকে এইটা বাইনারিতে দেওয়া আছে, তুমি কি করবে, এটা কনভার্ট করবে 76 এ। 76 এ কনভার্ট করার পর কি হবে, 76 এর কনভার্ট করার পর তুমি ইচ এলিমেন্ট থেকে 3 করে বিয়োগ করে দেবে। 3 হয়ে গেল, 4 হয়ে গেল। এটাকে কনভার্ট করে দাও বিসিডি তে। 3 এর বিসিডি কত, 3 এর বিসিডি হচ্ছে আই গেস 00111। আর 4 এর বিসিডি যেটা রয়েছে সেটাতে কনভার্ট করে দিলে 4 এর বিসিডি আই গেস 0100। ব্যাস, বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এটা হলো মেইন থিং। আশা করছি প্রত্যেককে ক্লিয়ার করতে পেরেছি। তো এটাই হলো বাইনারি কনভার্সন, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট থিং হলো যা অ্যাসকি কোড। নেক্সট থিং হলো অ্যাসকি কোড। তো অ্যাসকি কোড আমাদেরকে করতে হচ্ছে এখানে। অ্যাসকি কোডে কি কি করতে হবে, অ্যাসকি কোডের মধ্যে এই চারটা তোমরা কিন্তু দেখে যেতে পারো, এই চারটা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়তে পারো। আমি এই জন্য চারটা দিয়ে রেখেছি, কারণ এখান থেকে অ্যাসকি কোড কাকে বলে, ইউনিকোড কাকে বলে, এসব কোশ্চেন খুব কম দেবে। এখান থেকে হয়তো তোমাকে অ্যাসকি ভ্যালু জানতে পারে কোনো জিনিসের। তো তাই জন্য এই চার্ট আমাদের রয়েছে। যেমন স্মল এ, আমি যদি তোমাদেরকে মার্ক করি, স্মল এ যেমন 61, ঠিক আছে। এই লেটার গুলো ভালো করে করে যাবে, লেটার গুলো ম্যাক্সিমাম টাইম দেবে। ক্যাপিটাল এ 41, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইম, এইটা মনে রাখতে হবে, যে ডেসিমালটা, হ্যাঁ এক্সট্রাটা না, ডেসিমালটাই মনে রাখতে হবে। স্মল ক্যাপিটাল এ হচ্ছে 65, স্মল এ হচ্ছে 97। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হয়। আর এখানে আমি অ্যাসকি কোডের এই যে সংজ্ঞাগুলো দিয়েছি, ISCII, ইউনিকোড, এই জিনিসগুলোর কিন্তু ফুল ফর্ম গুলো আমাদের দরকার আছে সেমিস্টার 1 এমসিকিউ টেস্টের জন্য, ঠিক আছে। তো এখানে এই জিনিসগুলোই মোটামুটি ধরে গেল। আর এখানে কমপ্লিমেন্ট সিস্টেম আমি অবশ্যই পড়াবো। এখানে হচ্ছে আমি কোশ্চেন রাখিনি, কারণ এই কনভার্সন বা অ্যাসকি কোড এই জিনিসগুলো থেকেই কোশ্চেন আসে। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেমটা আমাদের খুব ভালো করে জানতে হয়। একটা 1s, একটা 2s। এখানে বেশি কমপ্লেক্সিটি যাবো না, কনভার্সন গুলো দেখায়। 1s কমপ্লিমেন্ট কি, 1s কমপ্লিমেন্ট মানে হচ্ছে যত জিরো থাকবে তাকে 1 এ কনভার্ট করো, যত 1 থাকবে তাকে জিরোতে কনভার্ট করো। ইট মিনস কি, তোমাকে ধরো দিল 10010, এটাকে 1s করো। তুমি কিভাবে 1s করবে, এটার 1s কি হবে, 1 এর জায়গায় 0 বসাবে, 0 এর জায়গায় 1 বসাবে। ব্যাস, আমার 1s এ কিন্তু কনভার্ট হয়ে গেল। 1s এ কিন্তু কনভার্ট হয়ে গেল, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। আচ্ছা, এবার বলবে তোমাকে 2s কমপ্লিমেন্ট। তো 2s কমপ্লিমেন্ট কি, 2s মানে হচ্ছে 1s প্লাস 1, 1s প্লাস 1। মানে ধরো 10, ঠিক আছে, 1001 রয়েছে, 1001 রয়েছে। তোমাকে এটাকে 2s করতে বললো, দেন কি করতে হবে, তোমাকে এটা প্রথমে 1s করতে হবে। কি হবে, 0110। দেন কি করতে হবে, +1 করতে হবে। +1 করলে কি হবে, 0111। এটা তোমার হয়ে গেল 2s। তো তোমাদের নাম্বার সিস্টেম আশা করছি এখানেই শেষ হলো। হ্যাঁ, তোমাদের নাম্বার সিস্টেম টোটালি কমপ্লিট।
এবারে আমরা যেটাই যাব সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা কি বলছে এখানে দেখো, আমরা শর্টে যদি করি, বুলিয়ান অ্যালজেব্রাতে প্রত্যেকটা গেটের ফাংশনালিটিস তোমাদের জানতে হবে, রুলস জানতে হবে, কে ম্যাপ বুঝতে হবে। ঠিক আছে, তো কি বলছে, লজিক গেটস। তো লজিক গেটস হচ্ছে একটা বেসিক বিল্ডিং ব্লক ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে। এখানে ইনপুট আর আউটপুট থাকে বাইনারি ফর্মে, হয় 0 নালে 1, যেগুলো আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখবো। যেমন এখানে আমি একটা চার্ট রেখেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি চার্ট ইউজ করেছি পড়ানোর মাঝখানে, বিকজ এটা তোমাদেরকে কিন্তু এক্সামের জন্য অনেক বেশি হেল্প করবে। সেমিস্টার এক্সামে এমসিকিউ বেস্ট সেমিস্টার 1, তো এমসিকিউ এর জন্য এইগুলো ফাংশন কি, নট গেটের ফাংশন কি, যে ইনপুট গুলো থাকে সেগুলোকে কনভার্ট করা। শুধু এটা নয়, এটা ইংলিশ রয়েছে, এর বাংলা ভার্সনও রয়েছে। ঠিক আছে, তোমরা যে কোনো একটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। সিম্বল দেওয়া আছে, কোনটার কি সিম্বল, কোনটার কি ফাংশন। ঠিক আছে, এগুলো আমি 1 বাই 1 বলে ক্লাসটাকে বড় করতে চাইছি না। ঠিক আছে, তোমাদের আমি চাইছি তোমরা যাতে রিভাইজ করতে পারো, তো তোমরা এখান থেকে রিভাইজ করতে পারো। ডাইরেক্টলি আমি স্ট্রাকচারে চলে যাচ্ছি। নট গেট, নট গেট কি করে, ইনপুটকে রিভার্স করে। 0 ইনপুট আরে 1 আসে, 1 কে 0 করে। এটা হলো তার ছবি। ছবি তো তোমাদের আসবে না, ট্রুথ টেবিল ফাংশনালিটিস আসবে, যেটার জন্যই চারটা করা। ঠিক আছে, ও কি করে, 0 এলে 1, 1 এলে 0। ওকে, তাহলে অ্যান্ড গেট কি করে, অ্যান্ড গেট হচ্ছে, আমি প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক জিনিসগুলো বলছি, মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। এই যে যখন দুটো ইনপুটই 1 থাকবে বা দুটো ইনপুটই হাই থাকবে, তখন কেবলমাত্র ও কিন্তু 1 হয়, বাকি সব সময় কিন্তু 0 থাকে। এইভাবে মনে রাখবে, দেখবে সবার ট্রুথ টেবিল মুখস্থ হয়ে যাচ্ছে ইজিলি। তাহলে কি বললাম, যখন উভয় ইনপুটই 1 হবে তখন কিন্তু আমার আউটপুট 1 হবে। যখন দুটো ইনপুটই তোমার কি বলে 1 হবে তখন আউটপুট 1 হবে। এটা অ্যান্ড এর ক্ষেত্রে। এবার অর এর ক্ষেত্রে কি আছে, যদি একটা ইনপুট 1 হয়, যদি একটা ইনপুট 1 হয়, দেন আমাদের আউটপুট কিন্তু অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। দেন আমাদের আউটপুট কিন্তু অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। ওকে, দেন দেখো এখানে একটা মিম রয়েছে, এই মিমটা তোমরা অ্যাক্সেস করতে পারো বুঝতে পারার জন্য। অ্যান্ড গেট, দেখো একজন একজন না বলছে, একজন ইয়েস বলছে, তাহলে এই যে দেখো। আর এখানে অর গেট রয়েছে, এখানে তোমার নট গেট রয়েছে। তো এই অপারেশন গুলো, এটা কিন্তু রিভার্স হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এই যে তোমাদেরকে করতে হবে, যখন সবাই ইয়েস বলবে তখনই অ্যান্ড গেটে কিন্তু ইয়েস হবে। অর গেটে কি হবে, যখন একজন ইয়েস বলবে তখনই ইয়েস হয়ে যাবে। নট গেটে সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট হতে থাকে, অপোজিট অপোজিট। ঠিক আছে, এটা একটা মিম ছিল তোমাদের জন্য, যাতে আরো বেশি এনার্জি আসে। চলো এবারে আসে টু ইনপুট নর গেট। ওকে, টু ইনপুট নর গেট। নর গেটের ক্ষেত্রে কি হয়, অর গেটে যেটা হয় তার ঠিক অপোজিটটা, মানে যেখানে উভয় ইনপুট হচ্ছে তোমার 0 হবে তখন কেবলমাত্র 1। ওকে, আর ন্যান্ড গেটে কি হয়, যখন সিঙ্গেল ইনপুট 0 হবে তখনই কি হয়, 1 হয়। ন্যান্ড গেট ইজ দ্য অপোজিট অফ অ্যান্ড গেট। ঠিক আছে, ন্যান্ড গেট ইজ দ্য অপোজিট অফ অ্যান্ড গেট, আর নর গেট ইজ দ্য অপোজিট অফ অর গেট। ঠিক আছে, এবারে আছে এক্সঅর আর এক্সনর। এটা মনে রাখার একটাই জায়গা, যেটা আমি সবাইকে বলে দেবো। এক্সঅর গেট অড প্যারিটি চেকার। অড প্যারিটি চেকার মানে কি, দেখো যেখানে যেখানে সিঙ্গেল 1 আছে সেখানে দেখো আউটপুট হচ্ছে 1, এখানে 1 নেই 0, এখানে দুটো 1 আছে 0। ঠিক আছে, আর এক্সনর গেটে হচ্ছে, এটা হলো ইভেন প্যারিটি চেকার, মানে যেখানে যেখানে ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকবে। দেখো যেখানে দুটো 1 আছে 1, এখানে 0 1 আছে তাই 1, একটা 1 নেই ওটা 0 1, তাহলে ইভেন, তাহলে 1। ঠিক আছে, এখানে সিঙ্গেল সিঙ্গেল 1 আছে, এখানে কিন্তু 0, তাহলে এক্স নটটাকে আমরা ইভেন প্যারিটি চেকার হিসেবে মনে রাখবো, আর এক্স ডটটাকে আমরা অড প্যারিটি চেকার হিসেবে মনে রাখবো। ওকে, তো আমাদের প্রত্যেকটা গেট গেল। এবারে আসি ডি মর্গ্যান ল। ডি মর্গ্যান ল এর মধ্যে যেটা রয়েছে, এই যে দুটো সূত্র রয়েছে, দুটো সূত্র রয়েছে। তো দুটো সূত্র এখানে তোমাদেরকে তো বলবে না যে সূত্রগুলো ইয়ে করে দেখাও, প্রমাণ করে দেখাও, তো প্রমাণের দরকার নেই। বাট আমি এখানে একটা প্রুফ রেখেছি, যেটা তোমাদেরকে শর্টে বলছি। যেমন হচ্ছে এ আর বি কে ইনপুট নিয়েছি, এ প্লাস বি। এ প্লাস বি করা মানে দেখো এই যে এ প্লাস বি যেটা হচ্ছে, এখানে আমরা কিসের সাহায্যে করছি, অরের সাহায্যে করছি। তো এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ঠিক আছে, অরের সাহায্যে করছি এ প্লাস বি, দেন এটা কমপ্লিমেন্ট করছি এই সূত্রটাকে প্রুভ করার জন্য। দেন এ আর বি ড্যাশ নিয়ে এটাকে অ্যান্ড গেটে করে এই যে আউটপুটটা আর এই যে আউটপুটটা সেম বেরোচ্ছে, তাই এটাকে প্রুভ করছি এইভাবে। তো এই প্রুফের ব্যাপারে তোমাদেরকে বেশি মাথা ঘামানোর দরকার নেই। তো তোমরা শুধুমাত্র দুটো সূত্র রয়েছে, দুটো সূত্র মুখস্থ করে যাবে, ডি মর্গ্যান সূত্র, এই দুটো কিন্তু খুব হেল্পফুল। ওকে,
তো আমি এখানে সেকেন্ড ল এরও দেখো আমি কিন্তু এখানে তোমাদের কি বলবো অ্যাপ্লিকেশন গুলো দিয়ে দিয়েছি, মানে বলতে পারো প্রমাণগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা ইন্টারেস্টেড থাকলে দেখতে পারো। ওকে, তো এখানে আমি এটা নিয়ে এক্সপ্লেন করবো না, কারণ তোমাদের যে সেমিস্টার এক্সামে সেমিস্টার 1 এর অত লাগছে না। তো দেন আসি এসওপি অ্যান্ড পিওএস। আমি চাইছি ক্লাসটা যতটা ছোট রাখা যায়, যতটা কম্প্যাক্ট রাখা যায়, যতটা তোমাদের জন্য ভালোভাবে তৈরি করা যায়, যাতে তোমরা এই প্রত্যেকটা ওয়ান শট ক্লাসেস করার পর একদম ফুললি কনফিডেন্ট থাকো, ইয়েস আমি এখান থেকে সব পারবো। তো হোয়াট ইজ এসওপি অ্যান্ড পিওএস? এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, পিওএস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম। সাম অফ প্রোডাক্ট মানে কি? সাম অফ প্রোডাক্ট মানে হলো প্রোডাক্টের সাম। ভালো করে বুঝবে, একাধিক অ্যান্ড টার্মকে অর করে লেখা হয়। মানে কি? প্রোডাক্টের সাম। দেখো প্রোডাক্ট এ এ এ ড্যাশ ডট বি, আর এদিকে এ ডট বি ড্যাশ, মানে এই দুটো কিন্তু প্রোডাক্ট, তাদের হচ্ছে আমি সাম করেছি, তাই এটা হলো এসওপি। আর এখানে দেখো প্রোডাক্ট অফ সাম মানে কি? সামগুলোর প্রোডাক্ট, দেখো দুটোর ভেতরে যোগ হয়েছে, তাদের ভেতরে গুণ রয়েছে, এটা হলো প্রোডাক্ট অফ সাম। এই জিনিসটা কিন্তু আমাদের কে ম্যাপ করতে গেলে প্রচুর কাজে লাগবে, তাই এটা ভালো করে জানতে হবে। দেন প্রত্যেকটা ল কিন্তু আমার এখানে রয়েছে, চার্ট রয়েছে, চার্ট ধরে ধরে এক বাই এক আমার বলে টাইম ওয়েস্ট করার কোনো মানে আমি বলতে চাইছি না। কেন না, তোমরা এখানে এইটা কিন্তু অ্যাক্সেস করে নিতে পারবে ইজিলি, স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এখান থেকে ল গুলো পড়বে। ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকে ল গুলো পড়বে, ঠিক আছে, যাতে তোমরা এমসিকিউ এর জন্য প্রপারলি তৈরি থাকো। এখানে প্রত্যেকটা ল ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে, প্রত্যেকটা ল রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের এক্সাম্পল আসবে। যে একটা ধরো তোমাকে এটা দিয়ে দিল, ধরো এটা দিয়ে দিল, দিয়ে বললো কোন এটা কি ধরনের ল, চারটে অপশন তোমাকে চুজ করতে হবে। এটা কি ধরনের ল, চারটে অপশন দিয়ে দিল, তোমাকে চুজ করতে হবে। এটা হলো ব্যাপার। তাই এই চারটা তোমরা অবশ্যই মন দিয়ে ভালো করে পড়ে যাও পরীক্ষার জন্য, এই চারটা তোমাদের কিন্তু খুব কাজে আসবে পরীক্ষায়। দেন আছে কে ম্যাপ। ঠিক আছে, লাস্ট একদম লাস্ট পার্টে চলে এসেছি আমরা আজকের ক্লাসের। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে ম্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা তোমাদের জানতে হবে। তো কে ম্যাপের মধ্যে আমি কিছু জিনিস বলবো যেগুলো তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে। যেমন হচ্ছে কে ম্যাপটা কি, প্রথমত সেটা বলে নি। সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পেলাম এই একটু আগে বুলিয়ান এক্সপ্রেশন, এগুলো হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন যেগুলো এখানে সূত্রর মধ্যে রয়েছে, বা এখানে এই যে জিনিসগুলো আসছে, এই বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে আমরা সলভ করব। কি করব? মিনিমাইজ করব। তাই জন্য আমরা কে ম্যাপ ইউজ করি। কেন না, বুলিয়ান এক্সপ্রেশন গুলোকে সলভ করলে আমাদের কি হবে? লজিক গেটও কম লাগবে। ঠিক আছে, তো লজিক গেট কম লাগলে আমাদের খরচাপাতি কমবে। তো যত সিম্পলিফাই করতে পারি, সেই জন্য আমরা কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন করে সিম্পলিফাই করার জন্য বা মিনিমাইজ করার জন্য মিনিমাইজেশন টেকনিক হিসাবে আমরা কে ম্যাপ ইউজ করে থাকি। ওকে, তো কে ম্যাপ কি হয়? কে ম্যাপ 2 ভেরিয়েবল হতে পারে, 3 ভেরিয়েবলের হতে পারে, 4 ভেরিয়েবলের হতে পারে। ঠিক আছে, তো এই বাক্সগুলো কিভাবে আসছে? সূত্র রয়েছে 2 টু দি পাওয়ার n। যদি 2 ভেরিয়েবল হবে কি হবে? 2 স্কোয়ার, মানে 4টে ঘর থাকবে। 2 কিউব, 3টে ভেরিয়েবল হলে তাহলে কটা ঘর থাকবে? 8টা। 2 টু দি পাওয়ার 4 কটা ঘর থাকবে? 16টা। তো এটা হলো আমাদের মেন সূত্র। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো 2 ভেরিয়েবলের এসওপি, 2 ভেরিয়েবলের পিওএস। ঠিক আছে, 2 ভেরিয়েবলের এসওপি, 2 ভেরিয়েবলের পিওএস। দেখো এই যে এরকম ভাবে থাকে, এ বি আমরা ভাগ করে নিয়েছি দুটো ভেরিয়েবল, এটা 0 1, এটা 0 1, 0 ফর বার আর 1 ফর 1। কিন্তু পিওএস এর কিন্তু অপোজিট, 0তে বার থাকে না, 1 এ বার থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের স্ট্রিক্টলি ভালো করে পড়তে হচ্ছে। আর এসওপি মানে কি বলেছি? মাঝে কি হবে? এসওপির কি হবে? মাঝে হচ্ছে প্রোডাক্ট, আর পিওএস এর মাঝে হচ্ছে সাম। সেই হিসাবে কিন্তু ডিজাইন করা। দেখো 0 0 মানে কি? এ বার ডট বি বার। 0 1 এই ঘরটা হলো 0 আর 1 এর, 0 আর 1 এর এই ঘরটা। দেখো এ বার বি, এই ঘরটা কার? 1 আর 0 এ ডট বি বার। এই ঘরটা কার? 1 1 এর, এ ডট বি। এইভাবেই কিন্তু এটা ডিজাইন করা আছে। এইটাও ঠিক সিমিলার ভাবে ডিজাইন করা আছে। এবং তোমাদের জন্য আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ডিজাইন করে রেখেছি, যেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে ইজিলি পড়াশোনা করতে পারবে, ইজিলি নিজেদেরকে তৈরি করতে পারবে। দেখো কে ম্যাপ অফ 3 ভেরিয়েবলস অফ এসওপি পিওএস সবকিছু করা আছে। যেমন এইটা দেখো আমি বলছি 0 0 1 0, 0 0 1 1 এ, 0 1 1 এটা কিন্তু 3 এর, 0 1 0 এটা 2 এর। এরকম ভাবে ভাবে প্রত্যেকের ঘর কিন্তু সেট আছে। এখানেও তাই, দেখো এখানেও 4 ভেরিয়েবলস এর আছে। এবার তোমরা বলবে কিভাবে কাজটা হবে, এত কিছু কেন বলছেন? তো আমি কে ম্যাপ সলভ করি, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। তো কে ম্যাপ সলভ করার আগে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। গ্রুপ ফরমেশন। তো গ্রুপ ফরমেশন কি হয়? আমরা কিরকম কিরকম গ্রুপ বানাতে পারবো।
তো আমরা কি রকম গ্রুপ বানাতে পারি? আমরা 16 মেম্বার্সের গ্রুপ বানাতে পারি, আমরা 8 মেম্বার্সের গ্রুপ বানাতে পারি, আমরা 4 মেম্বার্সের গ্রুপ বানাতে পারি, আমরা 2 মেম্বার্সের গ্রুপ বানাতে পারি, আমরা 1 মেম্বার্সের গ্রুপ বানাতে পারি। তো প্রেফারেবল হচ্ছে 2, 4, 8, 16, যত বড় গ্রুপ বানাতে পারবো তত ভালো। তো 2টাকে ইউজুয়ালি পেয়ার বলে, আর 4টাকে ইউজুয়ালি কোয়াড বলে, ঠিক আছে? বাকিগুলোর এরকম কোনো সেরকম নাম নেই, বাট এগুলো প্রচলিত নাম। তো আমরা গ্রুপিং সিস্টেমটা এরকম 16 মেম্বার্সের গ্রুপ করতে পারি, 8, 4, 2 and 1। এবার আমরা যত সলভ করবো বুঝতে পারবো। আর ক্যান্সেলেশন প্রসেস যেটা রয়েছে, আমি মন দিয়ে আগে বলে নি জিনিসগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। মন দিয়ে দেখো, ক্যান্সেলেশন প্রসেস কি আছে, 0, 1 বা 1, 0 এরকম যদি আছে, বা 0, 1, 0, 0 এরকম যদি আছে, সব মিলিয়ে মিশিয়ে, তাহলে এইগুলো হচ্ছে ক্যান্সেল হয়ে যায়, এগুলো হচ্ছে ক্যান্সেল হয়ে যায়। যখনই শুধু 1, 1 বা শুধু 0, 0 আসবে, এগুলো হচ্ছে রাইট ওয়ান, এগুলো ক্যান্সেল হবে না। তো আমরা সলভ করি জিনিসপত্র, তাহলে সলভ করলে জিনিসটা কিন্তু আমাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হবে। তো দেখো এখানে কটা ভেরিয়েবল রয়েছে, 3টে ভেরিয়েবল রয়েছে, তাহলে বাক্স কটা হবে, 3টে ভেরিয়েবল হবে, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 8টা ঘর হবে। কটা ঘর হবে? 8টা ঘর হবে, ঠিক আছে? তো 8টা ঘর কিভাবে হবে, 8টা ঘর কিভাবে হবে দেখি আমরা যদি করি। 8টা ঘর দেখো, 8টা ঘর আমরা করে নিলাম, ঠিক আছে? এদিকে রাখলাম এ কে, এদিকে রাখলাম বি আর সি কে, ঠিক আছে? ভালো করে করব। দেখো এটা 0, এটা 1, আর এটা হচ্ছে 00, এটা হলো 001, এটা 11, আর এটা হচ্ছে 10, ঠিক আছে? ওকে, এবার কে কোন ঘরে বসবে এটা হলো মেন প্রশ্ন। দেখো সেই ঘরগুলোকে আমরা কি করব, সেই ঘরগুলোকে আমরা 1, 1 দিয়ে মার্ক করব, সেগুলোকে আমরা 1, 1 দিয়ে মার্ক করব। তো দেখো 0 কোন ঘরে বসবে, যেখানে 3টে 0 আছে, 0, 0, 0, এটা হচ্ছে 0র ঘর, এটাকে আমরা 1 দিলাম, ঠিক আছে? 1 কোন ঘরে বসে, 0, 0, 1, এটা হলো 1 এর ঘর। এখানে তুমি লিখেও নিতে পারো, ঠিক আছে? আমি লিখে দিই প্রথমবার, ভালো হবে। এটা 0র ঘর, এটা 1 এর ঘর, এটা 3 এর ঘর, এটা 2 এর ঘর, ঠিক আছে? এটা 4 এর ঘর, এটা 5 এর ঘর, এটা 7 এর ঘর, এটা 6 এর ঘর। কিভাবে এলো? 0, 0, 0 মানে 0, 0, 0, 1 মানে 1, 0, 1, 1 মানে 3, 0, 1, 0 মানে 2, 1, 0, 0 মানে 4, 1, 0, 1 মানে 5, 1, 1, 1 মানে 7, 1, 1, 0 মানে 6, ঠিক আছে? সেইভাবে আমরা কিন্তু এবার 1 বসাবো। যে ঘরগুলোতে আমার এলিমেন্ট আছে, 0র জন্য 1 বসালাম, 1 এর জন্য 1 বসালাম, 3 এর জন্য, আচ্ছা ব্ল্যাক হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না, ওয়েট আ মিনিট, এটা 1 হবে। 3 এর জন্য কোথায় বসাবো? ওখানে। 6 এর জন্য কোথায় বসাবো? এখানে। আর 7 এর জন্য কোথায় বসাবো? এখানে। গট ইট? আশা করছি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এবার আমাদেরকে গ্রুপিং করতে হবে। গ্রুপিং কিভাবে করা যেতে পারে, কি বলা হয়েছে একটু আগেই, না গ্রুপিং হচ্ছে 2, 4, 8 এরকম ভাবে গ্রুপিং। তো এখানে দেখো 4, আমরা গ্রুপ কিন্তু এই হয় এইভাবে সাইড ওয়াইজ, নাহলে এইভাবে সাইড ওয়াইজ করতে পারবো, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে এখানে একটু গ্রুপিংটা দেখাই, যদি আমি একটা বক্স করে একটু গ্রুপিং টেকনিকটা দেখিয়ে দিই, গ্রুপিং টেকনিকটা দেখানো না আমার উচিত ছিল আগেই, তো গ্রুপিং টেকনিকটা একটু দেখিয়ে দিই। তো গ্রুপিং টেকনিকটা আমরা কিভাবে করতে পারি, তো গ্রুপিং আমরা করতে পারি এরকম, এই দুটোর মধ্যে গ্রুপ করতে পারি, এই দুটোর মধ্যে গ্রুপ করতে পারি, বা তোমার কি বলে যদি আমরা 4টে ঘর পাই, তো 4টে ঘরের মধ্যে গ্রুপ করতে পারি, বা এরকম ভাবেও আমরা গ্রুপ করতে পারি। ধরো এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এরকম গ্রুপ করতে পারি, এখানে একটা, এখানে একটা, এভাবে গ্রুপ করতে পারি। তো এইভাবে গ্রুপিং করতে পারি। তো এখানে কিভাবে গ্রুপ সম্ভব, দেখো যত এই যে একটা গ্রুপ, দুটো গ্রুপ, আর দেখো ওভারল্যাপিং হতে পারে, আর নেসেসারি করবো না, 3টে গ্রুপ। তো আমাদের এখানে কটা গ্রুপ হচ্ছে, 3টে গ্রুপ কিন্তু আমাদের এখানে হচ্ছে। কটা গ্রুপ হচ্ছে, 3টে গ্রুপ হচ্ছে। তাহলে আমরা গ্রুপগুলো লিখবো। দেখো G1, G1 এর ক্ষেত্রে কি কি হচ্ছে এবিসি তে, দেখো G1 কোনটা, আমি ধরো এটাকে G1 ধরলাম, এটাকে ধরো আমি G1 ধরলাম, এটাকে ধরো আমি G2 ধরলাম, আর এটাকে ধরো আমি G3 ধরলাম। G1 এর ক্ষেত্রে এই দুটো 0, 0, 0, 0, 0, 0 আর 0, 0, 1, 0, 0, 1। তাহলে আমরা জেনে গেছি কিন্তু কিভাবে ক্যান্সেল করতে হয়। ক্যান্সেল কোনটা হবে, এইটা ডিফারেন্ট আছে, ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? দেন দেখো G2, দেন দেখো কি বললাম, G2 তে দেখবো। G2 কিভাবে করব, G2 এখনো কাজ বাকি আছে, বলবো ABC, ABC, ঠিক আছে? ABC তে G2 কে কিভাবে সলভ করব, G2 কোনটা, এটা। এই 1 এর জন্য কি হবে, 0, 1, 1, 0, 1, 1। এই 1 এর জন্য কি হবে, 1, 1, 1, 1 এসে গেল। ক্যান্সেলেশন প্রসেস আমরা কিন্তু জানি কিভাবে আমাদের ক্যান্সেল করতে হয়।
কিভাবে আমাদের ক্যান্সেল করতে হয়। তো আমরা ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল করতে আমরা জানি, তো ক্যান্সেল আমরা করে নিলাম। ঠিক আছে, ক্যান্সেল আমরা করে নিলাম, তো ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কি রইলো, বি সি পড়ে রইলো। বুঝতে পারলাম প্রত্যেককে, এই হলো ব্যাপার। তো 011 আমি নিয়ে নিলাম, আর 1111 নিয়ে নিলাম, ক্যান্সেল হয়ে গেল এটা। দেন কি করবো, G3 নেব। যেবার আমরা কি করব, G3 নেব। তো G3 নেওয়ার পর কি হবে না, এ বি সি, G3 নেওয়ার পর কি হবে, এটা 111 আছে, 111 নিলাম। আর এটা কি আছে, 110 আছে, 11 কি আছে, 0 আছে। ঠিক আছে, 110 আছে, 110 নিয়ে গেলাম। তাহলে কি হবে, এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, 111 রয়েছে। এইবার কি হবে, তোমাকে ভ্যালু লিখতে হবে। তো তুমি কিসের ওপর করছো সেটা তোমার তার জন্য ম্যান্ডেটরি। ঠিক আছে, এখানে যদি আমরা তোমার 0টাকে বার ধরি, মানে আমরা যদি এসওপি হিসাবে করি, তাহলে কি হবে, এ আর বি কি হবে, এ বার বি বার হবে। এ বার এটা বি বার হলো 0 0, এগুলো হচ্ছে 1 1, তাহলে এটা বিসি বি হবে। আর এটা কি হবে 1 1, তাহলে এটার ক্ষেত্রে এ, এটার ক্ষেত্রে বি। এবার তিনটাকে প্লাস করতে হবে। তো ফাইনাল অ্যান্সার ইজ এ বার বি বার প্লাস বি সি প্লাস এ বি। এইভাবে কিন্তু আমরা কে ম্যাপ করব। তো যেহেতু আমাদের ডিটেলিং তো লাগবে না, যেহেতু আমাদের তোমার কি বলে এমসিকিউ এক্সাম, তো সেই নিয়ে আমরা ভাবছি না। তো এতটাই ছিল আমাদের হচ্ছে আজকের কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের ক্লাস। ইউনিট 1-এর একটা পার্ট 1 যেটা বলছি, পার্ট 3টে ভাগে ভাগ করেছিলাম আমি প্রথম চ্যাপ্টারটাকে। তো এটা হলো আমাদের ফুল ক্লাস। এবং সবাইকে বলবো যে কেমন লাগলো আমাদের ক্লাস, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো, কোথা থেকে কারা দেখছো জানাবে, কতটা হেল্প হলো তোমাদের সেটা জানাবে। এবং তোমাদের যাতে অনেক বেশি হেল্প হয় সেমিস্টার 2-তে, যেখানে তোমাদের বড় কোশ্চেনের অ্যান্সার করতে হয় এবং ভালোভাবে নলেজ রাখতে হয়, তার জন্য ইউথ কেরিয়ার হাব কিন্তু সেমিস্টার 2 ব্যাচ নিয়ে আসছে। এবং আমার সাথে তোমাদের ডাইরেক্টলি ইন্টারাকশন হবে অনলাইন ক্লাসে। এবং তোমরা কিন্তু একটা গিফট পেতে পারো, যেটা আমি বলেছি। আজকের ক্লাস ছাড়াও তোমরা কিন্তু দুটো ওয়ান শট ক্লাস পাবে। কাদের ওপর, একটা হলো প্রোগ্রামিং ফান্ডামেন্টালস এন্ড একটা হলো ডেটা ভিজুয়ালাইজেশন অফ স্প্রেডশিট, তাই তো, ইউজিং স্প্রেডশিট। তো এই দুটো তো পাচ্ছ। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা এক্সাইটেড কিনা সাজেশন সিরিজ, যেটা আমি লাস্টে বললাম, সাজেশন সিরিজ এমসিকিউ টেস্ট। মানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসে তোমাদেরকে সলভ করাবো ওয়ান শট ক্লাসের মাধ্যমে, যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ। সবার সাথে আবার নেক্সট ওয়ান শট ক্লাসে দেখা হবে। টাটা।